হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের পরিবেশ রসায়নের লেকচার 3-এ। একটু তোমরা আমাকে জানাও যে আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা বা সব ঠিকঠাক মতো আছে কিনা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক ভালো আছি, আশা করি তোমরাও সবাই অনেক ভালো আছো। একটু করে জাস্ট আমি দেখার চেষ্টা করি যে সব আসলে ওকে আছে কিনা। একটা সেকেন্ড জাস্ট। হ্যাঁ, আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই অনেক ভালো আছো। মাইক ওকে নাই? হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমার এখান থেকে দেখা যাচ্ছে ওকে আছে। একটু তোমরা আমাকে জানাও যে আমার ওকে আছে, সব ওকে আছে। কেমন ওকে আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা পরিবেশ রসায়নে আমরা কি করব? আমরা কিন্তু লাস্ট ক্লাসে চার্লসের সূত্র, সরি, এই কি বলে, বয়েলের সূত্র পড়ে আসছি। আমরা রিলেটেড কিছু ম্যাথ করব। এরপর হচ্ছে আমরা চার্লসের সূত্র পড়বো। তারপর হচ্ছে তোমার হচ্ছে আমরা কিন্তু তোমার ওই যে এরপরে চলে যাবো আমরা চাপের সূত্রে। ঠিক আছে? তাহলে সবাই রেডি? সবাই কি প্রথম দুটা লেকচার করে আসছো? আমাদের কিন্তু অলরেডি দেখতে দেখতে এই পরিবেশ রসায়নের দুইটা ক্লাস হয়ে গেছে। রাসায়নিক পরিবর্তনে কয়টা ক্লাস হয়েছে তোমাদের? রাসায়নিক পরিবর্তনে আমি যতটুকু জানি দুইটা ক্লাস হয়েছে, তাই না? তো এর পরের উইক হওয়ার পরে কিন্তু আমাদের কি হবে, উইকলি এক্সাম হবে প্লাস ডাউট ক্লাস হবে। ঠিক আছে? এই উইকটা যাওয়ার পরে, মানে এই যে নেক্সট উইকটা, মানে এই আজকে শুক্রবার নতুন উইক স্টার্ট হচ্ছে, এই উইকটা যাওয়ার পরে তোমাদের কিন্তু উইকলি এক্সাম হবে, মানে 2 চ্যাপ্টারের উপরই। আর কিন্তু তোমাদের কিন্তু ওই যে একটা ডাউট সলভিং ক্লাস থাকবে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। আসো, আশা করি সবাই আস্তে আস্তে জয়েন হয়ে গেছো। ওকে, চলো আমরা তাহলে শুরু করি। আসো, তাহলে আমরা, এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 3। ঠিক আছে? আচ্ছা, প্রথমে চলো আমরা একটা ম্যাথ দিয়ে শুরু করি। আসো, এই ম্যাথে দেখো তো আমাকে কি বলতেছে। একটুবার তোমরা ধরো এই 10-15 সেকেন্ড এই অঙ্কটা পড়ো তো একবার। আমি তোমাদেরকে একটু টাইম দিই, তাহলে এটা তোমরা একটু করে পড়ো অঙ্কটা, এরপর হচ্ছে আমি করাই দিচ্ছি। ঠিক আছে? ওকে, ওই কি দিলাম জানি না, সমস্যা নেই, আমি অঙ্কটা পড়াই দিয়ে। আসো, দেখো কি বলতেছে এখানে। 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 770 মিলিমিটার পারদ চাপে 600 ml অক্সিজেন গ্যাস পানির উপর সংগৃহীত করা হলো। দেখো কি কি বলতেছে, আমি তোমাকে একটু করে বুঝাই বলি। দেখো, ধরো তোমার কাছে এখানে একটা তুমি পাত্র নিচ্ছ। ঠিক আছে? ধরো যাক তুমি কি নিচ্ছ, এখানে একটা পাত্র নিচ্ছ। আমরা একটা বিকারকে আনি। আসো, ধরো যাক এটা হচ্ছে আমাদের একটা বিকার। ওকে, সো এখানের মধ্যে কি আছে? এখানের মধ্যে ধরো যাক পানি আছে। ঠিক আছে? এটা তাহলে আমার একটা পাত্র। তাহলে এই পাত্রের মধ্যে কি আছে বলতো? এই পাত্রের মধ্যে এইখানে তোমার পানি আছে। আর আমরা নিশ্চয়ই সবাই পানির সংকেত জানি। পানির সংকেত হচ্ছে কি হয়ে থাকে? H2O হয়ে থাকে। আচ্ছা, তা আমি কি করতেছি, 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 770 মিলিমিটার পারদ চাপে 600 ml অক্সিজেন গ্যাসকে পানির উপর সংগ্রহ করা হলো। আচ্ছা, পানি থেকে আমি অক্সিজেন গ্যাসকে কীভাবে সংগ্রহ করতে পারি? আমি একটা টেস্ট টিউব উপরে প্রবেশ করাইতে পারি পানির উপরে। তো এখান থেকে আমরা কোনো একটা প্রসেসের মাধ্যমে আমরা কিন্তু অক্সিজেনটাকে সংগ্রহ করতে পারি। আমি এটাকে অক্সিজেনটাকে সংগ্রহ করার জন্য কি করলাম, এখানে একটা ধরা যাক টেস্ট টিউবকে প্রবেশ করে দিলাম। ওকে, একটা অক্সিজেনকে সংগ্রহ করার জন্য আমি কি করলাম, এখানে একটা টেস্ট টিউবকে প্রবেশ করে দিলাম। এটা হচ্ছে আমার একটা টেস্ট টিউব। ওকে, দেখো তাহলে এখানে কি করতেছি আমরা, এখানে এই যে একটা, এখানে দেখো এখানে কথাটা কি বলছে, অক্সিজেন গ্যাসটাকে পানির উপর সংগ্রহ করা হলো। অক্সিজেন গ্যাসটাকে কোথায়? পানির উপর সংগ্রহ করা হলো। এর মানে কি, এই যে পানি থেকে অক্সিজেনটাকে আমি এখানে উপরে সংগ্রহ করতেছি। আচ্ছা, তো আমাকে বলছে একই তাপমাত্রায় প্রমাণ চাপে গ্যাসটির আয়তন কত। আচ্ছা, আমাকে বলতে পারবা প্রমাণ চাপ বলতে তুমি কত চাপ বোঝাচ্ছে? প্রমাণ চাপ বলতে কত চাপ বোঝাচ্ছে বলতে পারবা? প্রমাণ চাপ বলতে সাউন্ড প্রবলেম করতেছে, একটু দেখি। সাউন্ড প্রবলেম করতেছে বলতেছো, প্রমাণ চাপে গ্যাসটির আয়তন কত? আচ্ছা, আমাকে বলতে পারবা প্রমাণ চাপ সাউন্ড তো ওকে আছে ভাই, সাউন্ড তো ওকে আছে। বলতে পারবা প্রমাণ চাপ বলতে? সাউন্ড প্রবলেম করতেছে, একটু দেখি। সাউন্ড কিন্তু ওকে আছে। ঠিক আছে, সাউন্ড কিন্তু ওকে আছে। আচ্ছা, ওয়েবে প্রবলেম করতেছে বলতেছো। ওকে, দাঁড়াও দেখি তাহলে আমি একটু করে, একটা সেকেন্ড আমাকে তাহলে টাইম দাও। একজনের মনে হয় মাইক অন করা, একটু মিউট করতে হবে। কেমন সাউন্ড আসছে যে কোত্থেকে? আচ্ছা, ওয়েবে সমস্যা করতেছে, ফেসবুকে কিন্তু সাউন্ড প্রবলেম করতেছে না। ঠিক আছে, ফেসবুকে কিন্তু সাউন্ড ওকে আছে। একটু তাহলে যাদের ওয়েবে প্রবলেম করতেছে, তাহলে তোমরা একটু করে কষ্ট করে
ফেসবুক থেকে ক্লাসটা করো, যাদের প্রবলেম করতেছে। ফেসবুকে কিন্তু সাউন্ড প্রবলেম করতেছে না, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা দেখার চেষ্টা করি। আসো তাহলে এখন আমরা কিন্তু সবাই জানি এই যে প্রমাণ চাপ বলতে কিন্তু বোঝায় 1 অ্যাটমসফিয়ার। প্রমাণ চাপ বলতে কত বোঝাবে? প্রমাণ চাপ বলতে বোঝায় কিন্তু 1 অ্যাটমসফিয়ার, বা যেটাকে আমরা কত বলতে পারি, 760 মিলিমিটার পারদ চাপ বলতে পারি। আচ্ছা, এখন দেখো এখানে কোয়েশ্চনটা কি বলতেছে, 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি এত চাপে এত ml অক্সিজেনকে সংগ্রহ করছি। ওকে, তার মানে এখানে কিছু অক্সিজেন জমা হয়েছে, এখানে কিছু অক্সিজেন জমা হয়েছে, এবং সেই অক্সিজেনের আমি যদি তোমাকে এখানে তার মানে বোঝার চেষ্টা করি, ধর এখানে আমি অক্সিজেন এখানে উপরে সংগ্রহ করতেছি। ওকে, এখন কি পরিমাণ অক্সিজেন আমি সংগ্রহ করছি দেখো তো। অক্সিজেন সম্পর্কে কি ডাটা দেওয়া আছে? অক্সিজেন সম্পর্কে ডাটা দেওয়া আছে, এখানে টেম্পারেচার হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস, তারপর এখানে তোমার প্রেশার হচ্ছে 770 মিলিমিটার পারদ চাপ, আর কি ডাটা দেওয়া আছে, এই অক্সিজেনের ভলিউমটা কত? অক্সিজেনের ভলিউম হচ্ছে 600 ml। দেখো তো এতটুকু বুঝতে পারছো কিনা? আমি উপর থেকে অক্সিজেন সংগ্রহ করতেছিলাম, ও যে টেম্পারেচারে সংগ্রহ করতেছি তার তাপমাত্রা হচ্ছে 17 ডিগ্রি, প্রেশার হচ্ছে এত, ভলিউম হচ্ছে এত, আমাকে এত চাপে আয়তন কত সেটা বের করতে বলছে। আচ্ছা, একটা জিনিস দেখো, আরেকটা জিনিস দেওয়া আছে কি, এই 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ হচ্ছে কতটুকু? 14.5 মিলিমিটার পারদ। এর মানে হচ্ছে এটা, যখন তুমি এখানে পানি থেকে যখন অক্সিজেনকে সংগ্রহ করবা, এটা অক্সিজেন ওঠার সাথে সাথে এখানে কিছু কিন্তু জলীয় বাষ্প উঠে যাবে। অক্সিজেন ওঠার সাথে সাথে এখানে কিছু কি উঠবে বলো তো? এখানে এখানে কিছু জলীয় বাষ্প উঠবে, এখানে কিছু জলীয় বাষ্প উঠবে। এই যে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখানে কিছু জলীয় বাষ্প উঠবে, আর জলীয় বাষ্প কর্তৃক প্রদত্ত চাপটা কতটুকু? প্রদত্ত চাপ হচ্ছে এতটুকু। বাট তোমার কি জলীয় বাষ্প নিয়ে কোনো কাজ আছে বলো তো? তোমার শুধু কাজ করতে হবে গ্যাসকে নিয়ে, তোমার কিন্তু জলীয় বাষ্প নিয়ে কোনো কাজ নাই। কেমন? আচ্ছা, ওকে, আচ্ছা, সাউন্ড আমি বললাম তো, যাদের সাউন্ড প্রবলেম করতেছে তারা কাইন্ডলি একটু ফেসবুক থেকে দেখো, আর বাকিদের ওয়েব থেকে দেখতে পারো। আচ্ছা, চলো আমি আরেকবার অঙ্কটা বুঝাই বলি, আসে কিছু যদি ডিস্ট্রাকশন হয়েছে। এখানে কি বলতেছে দেখো, এখানে বলতেছে আমার কাছে এখানে কিছু পানি আছে আমার কাছে, এই পানি থেকে আমি একটা টেস্ট টিউব প্রবেশ করে উপর থেকে অক্সিজেন সংগ্রহ করব। তো প্রবলেম হচ্ছে অক্সিজেন যখন উঠবে এর সাথে কিছু জলীয় বাষ্প উঠে যাবে, আর এই পুরা সিস্টেমটার চাপ কতটুকু? চাপ হচ্ছে 770 মিলিমিটার পারদ। বাট এইখানে একটু চিন্তা করো, এখানে কে কে আছে? এখানে অক্সিজেন যেরকম আছে, জলীয় বাষ্প আছে। তাহলে এই যে চাপটা হিসাব করছে, এখানে যে চাপটা হিসাব করছে, তো এই চাপটাদের মধ্যে কিন্তু দুইটা চাপ আছে, একটা হচ্ছে অক্সিজেনের চাপ, একটা কিন্তু তোমার জলীয় বাষ্পের চাপ। তার মানে তুমি বলতে পারো, এই যে এখানে আমি যদি বলি এই যে 770 মানে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি হিসাব করো, দেখো এই যে 770, এটা ইকুয়াল টু কিন্তু এখানে কিন্তু জলীয় বাষ্পের চাপ যেরকম আছে, এই যে P(H2O) লিকুইডের চাপ যেরকম আছে, বা যাই হোক আমি জাস্ট ভ্যালুটা লিখে দিই 14.5, এর সাথে কিন্তু একই সাথে কিন্তু অক্সিজেনের চাপটাও আছে। দেখো তো এটা বুঝতে পারছো কিনা এই লাইনটা? এখানে যখন বলছে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এত চাপে, তাহলে তাপমাত্রা এত চাপ, এখানে চাপ কিন্তু তোমার টোটাল এত, বাট এখানের মধ্যে কিন্তু অক্সিজেন ওঠার সাথে সাথে কিন্তু কিছু জলীয় বাষ্প উঠছে। সো এই যে চাপটা, এটা কিন্তু অক্সিজেন যোগ জলীয় বাষ্পের চাপ। এটা কি সবাই বুঝতে পারছো ভাই? একটু করে আমাকে দেখো তো জিনিসটা বোঝা গেছে কিনা, এইটা কি বোঝা গেছে? হ্যাঁ, তার মানে ভেরি গুড। দেখো এখানে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে, এইখানে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে 770 মিলিমিটার পারদ চাপ, এটা আসলে দুটা চাপের সম্মেলন। একটা হচ্ছে তোমার হচ্ছে অক্সিজেন কর্তৃক চাপ, একটা হচ্ছে জলীয় বাষ্প কর্তৃক চাপ। কারণ এখানে যখন তুমি অক্সিজেন সংগ্রহ করবা, অক্সিজেন ওঠার পাশাপাশি জলীয় বাষ্প কিন্তু উঠে যাবে। তাহলে এখানে যে চাপটা রেকর্ড করা হয়েছে, সেই চাপটা কিন্তু টোটাল অক্সিজেন কর্তৃক চাপ আর হচ্ছে জলীয় বাষ্প কর্তৃক চাপের সমষ্টি। আর আমার কিন্তু জলীয় বাষ্প কর্তৃক চাপের কোনো দরকার নাই। তাহলে আমি কি বের করে ফেলবো এখান থেকে আমি বের করে ফেলবো, তাহলে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন কর্তৃক প্রদত্ত চাপটা কত, সেটা কত হবে? তাহলে 770 থেকে তুমি তাহলে এখানে 14.5 বাদ দাও, তাহলে দেখো এখানে কত থাকে? পি অফ অক্সিজেন থাকবে তোমার। তাহলে এখানে আমি যদি হিসাব করি, আমরা যদি হিসাব করার চেষ্টা করি, এখানে 770 থেকে তুমি 14.5 বাদ দাও, তাহলে থাকে 755.5 মিলিমিটার পারদ। আচ্ছা, অনেকেই তো ওয়েব অ্যাপ থেকে ফেসবুক আসতেছিল, অঙ্কটাকে এতটুকু বোঝা গেছে? একটু আমাকে কমেন্টে জানাও তো, অঙ্কটাকে এতটুকু বোঝা গেছে? ওকে, রিক্যাপ করতেছে আরেকবার, সমস্যা নেই। দেখো তোমার কোয়েশ্চনটা কি বলছে এখানে, দেখো তো কোয়েশ্চনটা বলতেছে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত চাপে এত ml অক্সিজেন গ্যাস পানির উপর সংগ্রহ করা হলো। আচ্ছা, তার মানে তুমি পানির উপর থেকে অক্সিজেন গ্যাসকে সংগ্রহ করতেছো, বাট প্রবলেম হচ্ছে যখন তুমি পানির উপর থেকে অক্সিজেন গ্যাসকে সংগ্রহ করো, যখন এটাকে সংগ্রহ করো, অক্সিজেন গ্যাস তো উঠেই, এর সাথে কিছু জলীয় বাষ্প উঠে।
তাহলে এখানে যে চাপটা দেওয়া হয়েছে সেটা তো আসলে দুইটা চাপ এখানে সংযুক্ত। একটা হচ্ছে অক্সিজেন কর্তৃক চাপ, একটা হচ্ছে জলীয় বাষ্প কর্তৃক চাপ। দুইটার সমষ্টি হচ্ছে কতটুকু, এতটুকু। আর প্রশ্নে কিন্তু জলীয় বাষ্পের চাপটা কত সেটা দেওয়াই আছে। তাহলে টোটাল চাপটা ইকুয়াল টু তাহলে কত হবে, জলীয় বাষ্পের চাপ প্লাস অক্সিজেনের চাপ। বাট আমার তো জলীয় বাষ্পের চাপ দিয়ে কোনো কাজ নাই, তো আমি এখান থেকে তাহলে অক্সিজেনের চাপটা বের করে ফেলবো। এটা থেকে তাহলে এটা বাদ দিব, তাহলে এত আসছে। এতটুকু পর্যন্ত অঙ্কটা আমরা করছি। এখন তাহলে এটাকে আমি P1 বলতে পারি। তাহলে এই যে ডাটাটা তুমি বের করছো, এটাকে আমি কি বলতে পারি, P1। ইনিশিয়াল অবস্থায় কন্ডিশন আমরা বলতে পারি, P1 বলতে পারি। হ্যাঁ, ওকে। তো P1 আমরা পেয়ে গেছি। আবার এটাকে আমি কিন্তু কি বলতে পারি তাহলে বলো তো, এই যে ডাটাটা, এটাকে কিন্তু আমরা P2 বলতে পারি, কারণ আমি প্রমাণ চাপে অবস্থাটা বের করব। তাহলে এখানে আমি কি বের করতে পারি, P2 বলতে পারি। ওকে, সো এখান থেকে আমাকে P2টাই তোমাকে কি করতে বলছে এখানে বলো তো, বের করতে বলা হয়েছে। এখানে আমাকে P2টাই তোমাকে এখানে বের করতে বলা হয়েছে। ওকে, ঠিক আছে। দেখো তো এটা বোঝা গেছে কিনা। সরি, V2 বের করতে বলছে, V2 বের করতে বলছে। গ্যাসের আয়তন কত, P2 এখানে। তাহলে P1 হচ্ছে আমার এত, P2 হচ্ছে আমার এত। আর এইটাকে আমি তাহলে কি বলতে পারি, এই যে এটা হচ্ছে আমার V1। এই যে ডাটাটা দেওয়া আছে এখানে, এই যে ডাটাটা দেওয়া আছে, তাহলে এটাকে আমি বলতে পারি V1। তার আমাকে বলছে গ্যাসের আয়তন কত, তার মানে আমাকে কিন্তু বের করতে বলছে কোনটা, V2 বের করতে বলছে। V2 ইকুয়াল টু 1। কোয়েশ্চনটা কি সবাই বুঝতে পারছো? কোয়েশ্চনটা PO2 যোগ করলেন কেন? কারণ এই যেখানে বললাম, দেখো 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন তুমি অক্সিজেন সংগ্রহ করবা, অক্সিজেন তো উঠবেই, প্লাস জলীয় বাষ্প উঠবে। তাহলে এই দুটো চাপের সমষ্টি হচ্ছে এত, এই দুটো চাপের সমষ্টি হচ্ছে এত। কারণ এটা তো এই চাপটা তো তুমি একটা রেকর্ড করতেছো, চাপ চাপ পরিমাপ করে কি দিয়ে, ম্যানোমিটার দিয়ে। তো তুমি রেকর্ড করতেছো চাপটা। তো ওই এখানে যখন চাপটা রেকর্ড করবা, অক্সিজেন তো উঠবে, প্লাস জলীয় বাষ্প উঠবে, তো দুটা সম্মিলিত চাপ হচ্ছে এত। বুঝতে পারছো না? তো এখান থেকে তো শুধু আমি কি বের করছি, আমি অক্সিজেনের চাপটা দরকার শুধু আমার। ওকে, তাহলে এখন আমরা তাহলে তো এখন এখানে একটা জিনিস আমাকে বলো তো, এখানে দেখো আমি তাহলে যদি আমি হিসাব করতে চাই, তাহলে এখানে আমাকে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করে দেখো, বলছে কি একই তাপমাত্রায়। তাহলে একই তাপমাত্রায় যদি কথাটা বলে, তাহলে তুমি কোন সূত্র ইউজ করবা? একই তাপমাত্রায় যদি কথাটা বলে, তাহলে তুমি কোন সূত্র ইউজ করবা? একই তাপমাত্রায় বললে কোন সূত্র? তাপমাত্রা স্থির, তার মানে বয়েলের সূত্র ইউজ করবো। যেহেতু একই তাপমাত্রা বলছে, তাহলে এখানে আমরা ইউজ করবো কোনটা? বয়েলের সূত্র। তাহলে আমি যদি এখানে বয়েলের সূত্র ইউজ করি, তাহলে দেখো আমরা যদি এখানে বয়েলের সূত্র ইউজ করি, তাহলে আমরা জানি P1 V1 ইকুয়াল টু P2 V2। আমরা জানি P1 V1 ইকুয়াল টু P2 V2। তাহলে এখান থেকে তুমি কিন্তু V2টা বের করে ফেলতে পারবা ইজিলি। তাহলে V2 ইকুয়াল টু হবে P1 বাই P2 ইন্টু এখানে হবে V1। সো এখানে দেখো তুমি ডাটাটা বসায় দাও, তাহলে V2 আমি বের করবো V2। তাহলে V2 ইকুয়াল টু কত আসবে দেখো এখানে। তাহলে আমার P1 কত? P1 হচ্ছে যে আমার ছিল 755.5 ডিভাইডেড বাই 760, যেহেতু মিলিমিটার পারো দিয়ে হিসাব করা। আর V1 কত? V1 হচ্ছে 600। তাহলে দেখো এখানে কত আসবে আনসার। তাহলে এখানে আসবে 755.5 ডিভাইডেড বাই 760 গুণন 600। এই প্রথম অঙ্কটা একটু সময় নিয়ে করেছি, কারণ একটু অনেকেরই মানে বলতেছিল সাউন্ড প্রবলেমের জন্য, এই জন্য বারবার বুঝাইতে হয়েছে। সমস্যা নেই, আমরা এর পরের অঙ্কগুলো একটু ফাস্ট আঁকাবো। ঠিক আছে, দেখো এই অঙ্কটা বোঝা গেছে কিনা। যদি কারো বুঝতে অসুবিধা থাকে তাহলে বলতে পারো। হ্যাঁ, হোপফুলি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, ওকে। এটা কি বোঝা গেছে অঙ্কটা ভাই? এই অঙ্কটা কি সবাই বুঝতে পারছো? একটু আমাকে কমেন্টে জানাবা। হ্যাঁ, ওকে, ভেরি গুড। ঠিক আছে, তাহলে এবার চলো আমি নতুন একটা থিওরিতে যাই। তাহলে আমরা চলো একটা জিনিস পরে দিই তোমাকে, সেটা হচ্ছে এই যে পাত্র হতে পাত্রের গ্যাস দ্বারা বেলুন ভর্তি, বেলুন ভর্তি। তাহলে এটা একটু ছোট একটু থিওরি আছে, চলো সেটা একটু করে আলোচনা করে দিয়ে আসো। পাত্রের গ্যাস দ্বারা বেলুন ভর্তি। ওকে, ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো আমি এখানে একটা পাত্র নিচ্ছি। ওকে, ধরো যাক আমি এখানে একটা পাত্র নিলাম, এখানে একটা আমি পাত্র নিচ্ছি। তো এই পাত্রের মধ্যে ধরো যাক গ্যাস আছে। আমরা সবাই জানি গ্যাসগুলো কিন্তু পুরো সম্পূর্ণ পাত্র জুড়ে থাকবে। গ্যাসগুলো কি হবে? পুরো সম্পূর্ণ পাত্র জুড়ে থাকবে। ওকে, তো প্রশ্নের মধ্যে তোমাকে বলে দিছে যে একটা গ্যাস, তোমার হচ্ছে যে একটা গ্যাস ভর্তি একটা পাত্র আছে। তো গ্যাস ভর্তি পাত্রের আয়তন ধরা যাক এখানে দেওয়া আছে। তাহলে গ্যাস ভর্তি পাত্রের আয়তন
পাত্রের আয়তন, ধরো তোমাকে কথার কথা দেওয়া আছে V1, তাহলে তোমরা আমাকে বলতে পারবা পাত্রের আয়তন কত। যদি গ্যাস ভর্তি পাত্রের আয়তন V1 হয়, তাহলে তোমরা আমাকে বলতে পারবা পাত্রের আয়তন কত। যদি গ্যাস ভর্তি পাত্রের আয়তন V1 হয়, তাহলে আমাকে বলতে পারবা পাত্রের আয়তন কত। পাত্রের আয়তন, যেহেতু গ্যাস ভর্তি পাত্রের আয়তন, মানে গ্যাসটা যে পাত্রে আছে ওই গ্যাস ভর্তি পাত্রের আয়তন যদি V1 হয়, তো অ্যাকচুয়ালি পাত্রের আয়তনে কিন্তু কত হবে, V1ই হবে। ভেরি গুড। তাহলে এখান থেকে তাহলে আমি কি বলতে পারি, তাহলে এখান থেকে আমি বলতে পারি অ্যাকচুয়ালি, সুতরাং পাত্রের আয়তন এখানে কত হবে, পাত্রের আয়তন, পাত্রের আয়তন অ্যাকচুয়ালি এখানে V1ই হবে। ওকে, সো পাত্রের আয়তনটা কত হবে, পাত্রের আয়তন V1ই হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমার কাছে ধরো এখানে কিছু বেলুন আছে, আমি বেলুন ফুলাবো এখানে। ধরে থাক আমার কাছে এখানে কিছু বেলুন আছে, ধরে থাক আমার কাছে এখানে কিছু বেলুন আছে। ওকে, এগুলো হচ্ছে আমার বেলুন। আমি বেলুনগুলো এখানে ফুলাবো, এই বেলুনগুলো আমি এখানে ফুলাবো। ওকে, আচ্ছা ঠিক আছে। তো প্রতিটা বেলুন, এদের আয়তন ধরো ছোট হাতের V, প্রতিটা বেলুনের আয়তন ধরা যাক কত, ছোট হাতের V। আমি এরকম n সংখ্যক বেলুন নিলাম, আমি এখানে বেলুন নিচ্ছি কত সংখ্যক, n সংখ্যক। ওকে, আচ্ছা তাহলে আমি কি করতেছি, এখানে আমি এই পাত্র থেকে গ্যাসটাকে নিয়ে এখানে আমি বেলুনগুলো ফিল আপ করবো। বাট প্রতিটা বেলুনের আয়তন ধরো V1, সরি V, ছোট হাতের V পরিমাণ, আর আমার কাছে ধরা যাক n সংখ্যক কি আছে, বেলুন আছে। ওকে, আচ্ছা এখন একটা কাহিনী বুঝো। ধরো প্রথমে এখানে গ্যাসের চাপ ছিল P1 পরিমাণ, এখানে গ্যাসের প্রথমে চাপ ছিল কতটুকু, P1 পরিমাণ। বাট তুমি যখন বেলুনগুলো ভর্তি করবা, কন্ডিশন দিচ্ছে একটা, দেখো বেলুনগুলো তুমি যখন ফিল আপ করবা, তখন তুমি P1 প্রেসারে ফিল আপ করতে পারবা না, তোমাকে বেলুনগুলো ফিল আপ করতে হবে P2 প্রেসারে। কথাটা বুঝিও, তুমি যখন বেলুনগুলো ফিল আপ করবা, তখন তুমি P1 প্রেসারে বেলুনগুলোকে কি করতে পারবা না, ফিল আপ করতে পারবা না। তোমাকে বলতেছে আগে প্রেসার P1 ছিল, বাট বেলুনগুলো যখন তুমি ফিল আপ করবা, তখন তোমাকে P2 প্রেসারে ফিল আপ করতে হবে। তাহলে এখন আমরা তখন জিজ্ঞেস করবে কয়টা বেলুন ফিল আপ করা যাবে। বাট এখানে মেন কনসেপ্ট কি, তোমাকে চলো বোঝানোর চেষ্টা করি। মেন কনসেপ্ট হচ্ছে, তুমি এখানে কি টেম্পারেচার চেঞ্জের কথা কোথাও বলছে বলো তো একটু করে। ধরো এখানে টেম্পারেচার T ছিল, বেলুনগুলোকে তুমি T টেম্পারেচারেই ফুলাচ্ছ, বেলুনগুলোকে তুমি কি করতেছো, T টেম্পারেচারেই ফুলাচ্ছ। টেম্পারেচারকে ধরো চেঞ্জ করি নি আমি, তাহলে আমাদের কাজ কি হবে, আমি কিন্তু বেলুনকে ফিল আপ করতে হবে কত প্রেসারে বলো তো, বেলুনকে ফিল আপ করতে হবে P2 প্রেসারে। কথা বুঝিও, আমার কিন্তু গ্যাসগুলো ছিল P1 প্রেসারে। তাহলে আমাকে আগে হিসাব করতে হবে, যদি আমি প্রেসারটাকে P2 করি, তাহলে ইন টোটাল কত আয়তন হওয়া উচিত। আমরা যদি কি করবো, অ্যাট ফার্স্ট আমরা যদি এখানে আমরা কিছু পাচ্ছি, কিন্তু ফার্স্টে যে গ্যাসটা আছে তার আয়তন হচ্ছে V1, তার প্রেসার কিন্তু P1। তখন আমি কিন্তু বেলুনগুলোকে ফিল আপ করবো P2 প্রেসারে। তাহলে আমাকে তখন হিসাব করতে হবে P2 প্রেসারে যদি আমি নিয়ে যাই গ্যাসগুলোকে, সেই সময় ভলিউমটা কত হওয়া উচিত, মানে V2টা কত সেটা হওয়া উচিত, আমরা সেটা বের করবো। তাহলে অ্যাট ফার্স্ট আমরা কি বের করবো, এখানে এই যে P1 V1 ইকুয়াল টু P2 V2 দিয়ে আমরা আগে এখানে অ্যাট ফার্স্ট V2টা বের করবো। তাহলে এই V2 দ্বারা কি বোঝাচ্ছে, যদি তুমি প্রেসারটাকে P2 করো, তাহলে কত ভলিউম হওয়া উচিত। বাট তোমরা আমাকে বলতে পারবা, এই যে V2টা, পুরা V2টাই কি বেলুনের মধ্যে সাপ্লাই হবে, পুরা V2 কি বেলুনের মধ্যে সাপ্লাই হবে বলো তো, পুরা V2 কি বেলুনের মধ্যে সাপ্লাই হবে, আনসার হচ্ছে না। বেলুনের মধ্যে তাহলে কতটুকু সাপ্লাই হবে, তাহলে বেলুনে কতটুকু গ্যাস যাবে, বেলুনে গ্যাস যাবে, গ্যাস যাবে, এটা কিন্তু যাবে কতটুকু জানো, অ্যাকচুয়ালি আয়তন হওয়া উচিত V2, বাট এখান থেকে আমি V1 কে বাদ দিব। কেন, কারণ পাত্রের সম আয়তনের গ্যাস পাত্রের মধ্যে রয়ে যাবে। এটা তোমাদেরকে প্রথম ক্লাসে আমি বলছিলাম, পাত্রের সম আয়তনের গ্যাস কিন্তু পাত্রের মধ্যেই রয়ে যাবে, ওই V1 কিন্তু কি হবে না, সাপ্লাই হবে না। তাহলে এই যে তুমি বেলুনে যে গ্যাস যাবে, তাহলে তোমার এটাকে আমি তাহলে বলতে পারি ডেল্টা V। তখন আমরা কি করব, এই ডেল্টা V, তাহলে এতটুকু হচ্ছে বেলুনের মধ্যে গেল, প্রতিটা বেলুনের আয়তন হচ্ছে ছোট হাতের V, আর বেলুন দিচ্ছে এখানে n সংখ্যক। পরে এখান থেকে আমি nটা বের করতে পারি। এটা হচ্ছে আমার কনসেপ্ট। এই যে তুমি বেলুন কেন জিনিস করছো, আমি কেন এটাকে সাপ্লাই করবো, এই বেলুনটাকে ফুলানোর জন্য গ্যাসটাকে। বাট প্রবলেম হচ্ছে কি, গ্যাস তো সাপ্লাই হচ্ছে, বাট যদি একটুও গ্যাস থেকে যায়, সেই পুরা গ্যাসটাও পুরা পাত্র জুড়েই থাকবে। আমরা সবাই জানি গ্যাস কি করে, পুরা পাত্র জুড়েই থাকে। সো পাত্রের আয়তনের সমপরিমাণ গ্যাস কিন্তু বেলুনের মধ্যে যাবে না। কথা বুঝো, পাত্রের আয়তনের সমপরিমাণ গ্যাস, তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে পাত্রের আয়তনের আয়তনের সমপরিমাণ গ্যাস, সমপরিমাণ গ্যাস বেলুনে যাবে না, বেলুনে যাবে না। বলো তো ভাই, কনসেপ্টটা বুঝছো কিনা সবাই,
একটু করে আমাকে জানাও যে এই যে থিওরিটা আমি পড়াইলাম এটা কি তোমরা সবাই বুঝতে পারছো কিনা। ওকে, আচ্ছা আমি আরেকবার বোঝাচ্ছি। দেখো এখানে বলতেছে, আমি দেখো বলতেছে এখানে এরকম যে ধরো তোমার কাছে একটা পাত্র আছে, এখানে সেই পাত্রের মধ্যে গ্যাস ভর্তি, পাত্রের আয়তন হচ্ছে V1। তার মানে গ্যাস কিন্তু পুরা পাত্র জুড়ে আছে, আর সেই গ্যাস ভর্তি পুরা পাত্রের আয়তন হচ্ছে V1। তো পাত্রের আয়তন তাহলে কত হবে? V1ই হবে, যেহেতু পুরোটা গ্যাস ভর্তি এবং গ্যাস ভর্তি গ্যাসের আয়তন দেওয়া V1, তাহলে পাত্রের আয়তনটা V1ই হবে। তো তখন ধরো গ্যাসগুলো P1 পরিমাণ চাপ দিচ্ছে এখানে। তো আমি বেলুনগুলোকে, ধরো আমার কাছে n সংখ্যক বেলুন আছে, প্রতিটা বেলুনের আয়তন আবার ছোটো হাতের V করে আমি সেগুলোকে ফিল আপ করবো। এই বেলুনগুলোকে আমি এখান থেকে গ্যাস নিয়ে ফিল আপ করবো। বাট একটা কন্ডিশন দিলাম, এই সেম প্রেসারে ফিল আপ করা যাবে না, প্রেসারটাকে চেঞ্জ করে তোমাকে P2 করতে হবে, এবং সেই P2 প্রেসারে বেলুনগুলোকে ফিল আপ করতে হবে। এবং আমি বলে দিলাম যে টেম্পারেচার ধরো ফিক্স থাকবে, তাহলে এখানে আমি বয়েলের সূত্র ইউজ করবো। তাহলে তখন আমাকে বের করতে হবে, যদি আমি প্রেসারটাকে P2 করি, যদি আমি প্রেসারটাকে কত করি P2 করি, কারণ আমাকে কিন্তু P1 প্রেসারে আমি বেলুন ভর্তি করতে পারবো না। আমাকে বলে দিচ্ছে কোয়েশ্চনে ধরো P2 প্রেসারে ভর্তি করতে হবে, তখন আমরা তখন হিসাব করতে হবে কি বলতো, ওই P2 প্রেসারে যদি আমি নিয়ে যাইতাম গ্যাসগুলাকে, তাহলে গ্যাসের ভলিউম কত হইতো। প্রথমে আগে ইমাজিনারি বাউন্ডারি চিন্তা করবা। প্রথমে দেখো P1 যখন ভলিউম V1 তখন প্রেসার ছিল P1। তাহলে এবার তুমি একটা ইমাজিনারি বাউন্ডারি চিন্তা করো, যদি আমি এখন প্রেসারটাকে যদি P2 করে ফেলি, তাহলে ওই পুরা জিনিসটার আয়তন কত হবে? আয়তন হবে তখন V2। বাট পুরা গ্যাসের আয়তন তো V2 হইলো, বাট পাত্রের সম আয়তনের গ্যাস কি পাত্র থেকে তোমার কিন্তু থেকেই যাবে পাত্রের মধ্যে, তাহলে তখন ওই যে পুরো আয়তন তাহলে এখন V2 হইলো, ওই V2 থেকে তুমি কতটুকু বাদ দিবা? এই পাত্রের আয়তনটা বাদ দিবা, তাহলে পাত্রের আয়তন কিন্তু এখানে V1। তাহলে বাকি যে গ্যাসটা ডেল্টা V, সেটা হচ্ছে বেলুনের মধ্যে সাপ্লাই হবে। তো সেই ডেল্টা V ইকুয়াল টু কি হবে? ওই ছোট হাতের একটা বেলুনের আয়তন ইন্টু n সংখ্যক। বুঝা গেছে জিনিসটা নাকি বুঝো নেই? P1 প্রেসারে পারবা, বাট তোমার কোয়েশ্চনে বলে দিবে, তুমি P1 প্রেসারে ফিল আপ করবা না, তুমি P2 প্রেসারে ফিল আপ করবা। তোমাকে যদি কোয়েশ্চনে P1 বলে, তখন তুমি P1, তখন তার ওরকম V2 বের করতে হচ্ছে না। তোমাকে যদি বলে P1 প্রেসারেই ফিল আপ করো বেলুনগুলাকে, তখন আর তোমার তো P2 বের করতে হচ্ছে না। বাট দেখবা তোমাকে ওই যে P2 বলবে অন্য একটা চাপে ভর্তি করো, তুমি চাইলে P1 দিয়েও ভর্তি করতে পারবা, সমস্যা নেই। বাট তোমার অঙ্কতেই বলে দিবে। ক্লিয়ার জিনিসটা নাকি বুঝো নাই? দেখো এবার বোঝা গেছে কিনা জিনিসটা। একজন বলছো পাত্রকে যদি চুপসে দেই, পাত্রকে তুমি কিভাবে চুপসাবা? পাত্র হচ্ছে সলিড কখনো চুপসায় যায়? মানে সলিড তো গ্যাস দিয়ে এরকম। আচ্ছা আমরা একটা ম্যাথ করি, ম্যাথ করলে আরো ক্লিয়ার হবে। চলো একটা ম্যাথ করি আসো, তাহলে এই ম্যাথটা করি আসো। দেখো কি বলতেছে, একটি ফ্লাস্কে 5 অ্যাটমসফিয়ার চাপে 80 লিটার গ্যাস ভর্তি করা আছে। তাহলে আমাকে আগে অ্যাট ফার্স্ট বলো এখানে তাহলে কি বলতেছে। দেখো এই যে আমার কাছে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে আমার কিন্তু গ্যাস ভর্তি করা আছে। দেখো এই পাত্রের মধ্যে আমার কাছে এখানে গ্যাস ভর্তি করা আছে। এই ম্যাথটা করলে দেখবা আগের থিওরিটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে তোমরা আমাকে বলো এখানে চাপ কতটুকু? চাপ হচ্ছে এখানে P1, এখানে চাপ হচ্ছে কতটুকু? P1। সেই P1 এর মান কত দেওয়া আছে? 5 অ্যাটমসফিয়ার দেওয়া আছে। বলো তো এখানে V1 তাহলে কত? V1 হচ্ছে কিন্তু এখানে 80 লিটার। তাহলে তোমরা আমাকে বলতে পারবো এখানে পাত্রের আয়তন কত হবে? বলো তো দেখি পাত্রের আয়তন কত হবে? এই প্রথম লাইন থেকে পাত্রের আয়তনটা কত হবে দেখি বলো তো। যারা দেখতেছো একটু করে আমার কমেন্টে জানিও। এই অঙ্কটা করলে ক্লিয়ার হয়ে যাবে। পাত্রের আয়তন কত হবে? 80 লিটার হবে, রাইট? যেহেতু গ্যাসের আয়তন 80 লিটার, তাহলে পাত্রের আয়তন হবে 80 লিটার। ওকে, এবার আমাকে দেখো কি বলছে পরের লাইনে। তাহলে প্রথম লাইনে আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না। প্রথম লাইনে সবাই বুঝতে পারছো যে একটা ফ্লাস্কে 5 অ্যাটমসফিয়ার চাপে 80 লিটার গ্যাস ভর্তি আছে, তার মানে পুরো পাত্রের আয়তনে কত হবে? 80 লিটারই হবে, যেহেতু গ্যাস দ্বারা পাত্রটা ভর্তি আছে। ওকে, বলছে একই তাপমাত্রায়, কথাটা খেয়াল করো, একই তাপমাত্রায়, তাহলে তুমি অবশ্যই বয়েলের সূত্র ইউজ করবা। একই তাপমাত্রায় মানে কি জিনিস? টিটা স্থির রাখছো, টেম্পারেচারকে তুমি স্থির রাখছো, তাহলে বয়েলের সূত্র ইউজ করবা। 4 লিটার আয়তনের কতটি বেলুনকে তুমি হচ্ছে ওই গ্যাস দ্বারা ভর্তি করা যাবে যখন প্রতিটি বেলুনের ভিতর গ্যাসের চাপ কতটুকু? যখন প্রতিটি বেলুনের ভিতর গ্যাসের চাপ হচ্ছে এত। তার মানে কথাটা একটু করে বুঝো। তুমি কি করবা? এখানে বেলুন ফিল আপ করবা, রাইট? তুমি এখানে বেলুন ফিল আপ করতেছো, এরকম করে ধরা যাক n সংখ্যক তুমি বেলুন ফিল আপ করতেছো। তো প্রতিটা বেলুনের আয়তন দেওয়া আছে কত? এই ছোট হাতের যদি V ধরি, প্রতিটা বেলুনের আয়তন করো, দেখো ছোট হাতের V দেওয়া আছে কতটুকু? ছোট হাতের V দেওয়া 4 লিটার। বাট তুমি কিন্তু বেলুনগুলোকে কিন্তু 5 অ্যাটমসফিয়ার চাপে ভর্তি করতেছো না। বেলুনের ভিতরে চাপ কত বলো তো? 1.25। তার মানে বেলুনের ভিতরে তোমাকে কতটুকু চাপ দিতে হবে? এই যে P2, 1.25 দিয়ে সেটাকে ভর্তি করতে হবে, বা বেলুনের ভিতরে চাপ হচ্ছে P2। তো P2টার ভ্যালু দেওয়া আছে কত বলো? P2 ভ্যালু দেওয়া আছে কিন্তু এখানে আমার কাছে 1.25। এবার দেখো তো আগের থিওরির সাথে রিলেট করতে পারতেছো কিনা।
এবার দেখো তো আগের থিওরিটার সাথে রিলেট করতে পারতেছো কিনা। এইবার তাহলে কি করবা বলো, এবার তুমি আগে হিসাব করবা যে তাহলে যদি প্রেশার যদি এত হয়ে যায়, আগে তো প্রেশার এত ছিল, এখন যদি প্রেশার যদি কমে যায়, প্রেশার কমে গেছে না বলো তো একটু করে, প্রেশার কি কমে গেছে না প্রেশার বেড়ে গেছে? আগে ছিল 5, এখন হয়েছে 1.25, তাহলে প্রেশার কমে গেছে। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী কি হওয়া উচিত? আয়তন বাড়া উচিত না কমা উচিত? বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি V is proportional to 1/P, তাহলে আয়তন কিন্তু তোমার কি হবে এখানে বাড়বে। সো এখন বেড়ে টোটাল আয়তনটা কত হবে সেটা আমাদের হিসাব করা দরকার। তাহলে ধরো দেখ V2টা কত হবে, আমি তাহলে এখানে লিখতে পারি ওই যে P1 V1 ডিভাইডেড বাই কিন্তু P2। তাহলে এখন দেখো এখানে কত আসবে, আমি যদি ভ্যালু বসাই দিই, দেখো এখানে আয়তনটা কত আসবে, তাহলে আয়তন আসবে এখানে P1 কত, P1 হচ্ছে 5, V1 কত, V1 হচ্ছে যে 80, আর P2টা কত, P2 হচ্ছে 1.25। তাহলে এখন আমরা হিসাব করে ফেলতে পারি টোটাল কত আয়তন আসলে ওই গ্যাসের হওয়া উচিত। দেখো তাহলে কত আসবে আনসার, এখানে এখানে আনসার আসবে 5 × 80 ডিভাইডেড বাই 1.25, তাহলে আসছে 320। ওই এক সেকেন্ড, তাহলে কত আসছে এখানে 320 লিটার। তাহলে আয়তন হওয়া উচিত এতটুকু, বাট এত আয়তন কি বের হবে বলো তো, এত আয়তন কি বের হবে বলো তো, এত আয়তন 320 কি বের হবে না, কতটুকু বের হবে? তাহলে বেলুনে যাবে কতটুকু, বেলুনে যাবে, বেলুনে যাবে কতটুকু, বেলুনে যাবে হচ্ছে 320 থেকে, মানে যত আয়তন হওয়া উচিত তার থেকে এই যে পাত্রের আয়তন পরিমাণ কিন্তু গ্যাস পাত্রের মধ্যে রয়ে যাবে। তাহলে 240 লিটার হচ্ছে যে বেলুনের মধ্যে যাবে। তাহলে এই যে 240, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, একটা বেলুনের আয়তন কতটুকু, একটা বেলুনের আয়তন হচ্ছে 4, বেলুন আমি ফিল আপ করতেছি n সংখ্যক। তাহলে এখান থেকে কিন্তু আমরা n = কত পেয়ে যাবো বলো তো, n = পেয়ে যাবো 60, তাহলে 60টি, তাহলে 60টি বেলুন ফিল আপ করা যাবে। এবার বুঝছো অঙ্কটা সবাই, বলো তো আগের থিওরির সাথে রিলেট করতে পারছো? দেখো তাহলে এইটা কিন্তু হচ্ছে আমার ছোট ডেল্টা ভি, বুঝছো, এতটুকু আয়তন আমার যাবে, বেলুনের মধ্যে যাবে এতটুকু আয়তন। আমাকে একটু কমেন্টে জানাও যে তোমরা অঙ্কটা বুঝতে পারছো কিনা, এটা হচ্ছে ডেল্টা ভি। হ্যাঁ, পাত্রতে এত পরিমাণ গ্যাস নাই, এই জন্যই তো তুমি গ্যাসের আয়তনটাকে বাড়াইছো কেমনে, এই যে প্রেশার কমে। তোমার কাছে তো পাত্রে 80 লিটার গ্যাস ছিল, বাট তুমি গ্যাসের আয়তনটাকে বাড়াইছো কিভাবে, প্রেশারটাকে কমায় বাড়াইছো, মানে প্রেশারটাকে কমাইছো, তাহলে আয়তনটা বেড়ে গেছে। সো তুমি বাউন্ডারিটাকে ইমাজিনারি বাউন্ডারি চিন্তা করো। মানে অনেকে বলতে পারো যে ভাই এই যে একটা এটাকে ইমাজিনারি বাউন্ডারি চিন্তা করো, কেমন, এটাকে একটা ইমাজিনারি বাউন্ডারি চিন্তা করো। ইমাজিনারি যদি বাউন্ডারি চিন্তা করো তখন হিসাব করে দেখো তো, আগে প্রেশার যখন এতটুকু, ভলিউম এতটুকু, তাহলে প্রেশার যদি তুমি এত করো তখন ভলিউম কত আসছে 320। তাহলে ইমাজিনারি বাউন্ডারি চিন্তা করলে টোটাল আয়তন হচ্ছে 320, বাট পুরো 320 কি সাপ্লাই হবে না, পাত্রের আয়তন যেটা, পাত্রের আয়তনের সমপরিমাণ আয়তন গ্যাস তো পাত্রের মধ্যে রয়ে যাবে, পাত্রের আয়তনের সমায়তনের গ্যাস কোথায় রয়ে যাবে, পাত্রের মধ্যে রয়ে যাবে। তাহলে 80 লিটার পাত্রের মধ্যে রয়ে গেছে, তাহলে বাকি 240 লিটার বেলুনের মধ্যে সাপ্লাই হবে। তাহলে এখন কয়টা বেলুন ফিল আপ করবা, প্রতিটা বেলুনের আয়তন হচ্ছে ছোট হাতের ভি করে, তাহলে পুরা বেলুনের আয়তন কত, সবগুলো বেলুনের আয়তন কত হবে, একটা যদি ছোট হাতের ভি হয় সবগুলো বেলুনের আয়তন হবে 4n, বা এই যে n × v ছোট হাতের ভি। বুঝতে পারছো নাকি বুঝো নাই, এটা একটু আমাকে বলো তো। দেখো তুমি চাইলে তো এই গ্যাসটাকে P1 প্রেসারেও ভর্তি করতে পারতা, বাট তোমার কোয়েশ্চনে কি P1 প্রেসারে ভর্তি করতে বলছে না, তোমার প্রেসারে তো প্রেসার, তোমার প্রশ্ন তো প্রেসার চেঞ্জ করে দিছে, তোমার প্রশ্ন তো প্রেসার চেঞ্জ করে দিছে, বুঝো নাই। তুমি যদি প্রেসারটাকে P1ই রাখতা, দেখো কথাটা বুঝো, অনেকে বলতেছে প্রেসার কেন চেঞ্জ করছি, প্রেসার আমি চেঞ্জ করি নাই তো ভাই, প্রেসার তো প্রশ্ন চেঞ্জ করছে, প্রেসার তো প্রশ্ন চেঞ্জ করছে। তুমি যদি P1 প্রেসারে যদি গ্যাস বেলুনগুলোকে ভর্তি করতা তখন তো এটা অন্য হিসাব হইতো, তাই না? তখন P1 প্রেসারে আসলে কোনো বেলুন ভর্তি হইতো বলো তো, P1 প্রেসারে আসলে কোনো বেলুন ভর্তি হবে P1 প্রেসারে, P1 প্রেসারে কি কোনো বেলুন ভর্তি হবে P1 প্রেসারে বলো তো, P1 প্রেসারে কি কোনো বেলুন ভর্তি হবে P1 প্রেসারে, P1 প্রেসারে কোনো বেলুন ভর্তি হবে না, কারণ P1 প্রেসারের কারেসপন্ডিং আয়তন তো হচ্ছে এত, যেটা পুরো পাত্র জুড়ে আছে, তাহলে সেটা তো পুরো পাত্র জুড়েই রয়ে যাবে, কথাটা বুঝো। P1 প্রেসারের কারেসপন্ডিং আয়তন হচ্ছে তোমার এতটুকু, তাই না? তো এটা তো এটাকে তো তুমি পাত্রের আয়তন বলছো, তাহলে এটা তো পুরো পাত্রেই রয়ে যাবে, তাহলে এটা তো জীবনও এখানে বের হবে না। কোন যে কোন আয়তনটা বের হবে, যেটা এক্সট্রা আয়তন, তো এক্সট্রা আয়তন আমি কিভাবে ক্রিয়েট করব, এক্সট্রা আয়তন আমি কিভাবে বাড়াবো, আয়তন বাড়ানোর উপায় হচ্ছে তুমি প্রেসার কমাও, প্রেসার কমাও, তাহলে এক্সট্রা আয়তন পাবা, ওই সেই এক্সট্রা আয়তন কিন্তু তুমি বেলুন ফিল আপ করবা, বুঝছো নাকি বুঝো নাই? অনেকে যে প্রশ্ন করতেছিলা P1 প্রেসারে আমি বেলুন ভর্তি করতে পারবো কিনা, না P1 প্রেসারে তুমি পারবা না, এখন P1 প্রেসারে জীবনও পারবা না, তোমাকে অবশ্যই প্রেসারটাকে কমাইতে হবে, কারণ এক্সট্রা আয়তন তোমাকে ক্রিয়েট করাই লাগবে, যে আয়তনটা দিয়ে তুমি বেলুন ফিলাবা। ওকে,
তাহলে চলো, হ্যাঁ তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই, আসো নেক্সটে চলে যাই, আসো বলো দেখো কি বলছে, এটা সোজা অঙ্ক, এটা সোজা অঙ্ক, চলো এটা করি। আসো দেখো এখানে কি বলতেছে আমাকে, যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং এত চাপে নাইট্রোজেনের ঘনত্ব এত, একই উষ্ণতায় চাপ 3 গুণ করলে গ্যাসটিক ঘনত্ব কত হবে। দেখো কোয়েশ্চন কি কি বলতেছে এখানে, কোয়েশ্চন আমাকে বলতেছে এখানে এরকম, আমি যদি তোমাকে লিখে দিই সলিউশন, দেখো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং এত চাপে নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব এত, তার মানে আমার টেম্পারেচার 1, এটা কতটুকু 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 273 কেলভিন। তারপর দেওয়া আছে কত, এত চাপে, তার মানে P1 দেওয়া কতটুকু, P1 দেওয়া হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। আর তখন নাইট্রোজেনের ঘনত্ব ρ1, ρ1টা কত, ρ1 হচ্ছে 14 গ্রাম পার লিটার। বলতেছে একই উষ্ণতায়, তার মানে টেম্পারেচার 2 তুমি ফিক্সড রাখছো, এটা টেম্পারেচার 2, এটাকেও তুমি কত রাখছো, এই যে 273 কেলভিনে রাখছো। একই উষ্ণতায় চাপ 3 গুণ করলে, তাহলে P2 ইকুয়াল টু কত করছো, 3 গুণ করছো, তাহলে 3P1 করে ফেলছো। তাহলে তোমার তখন গ্যাসটিক ঘনত্ব ρ2টা কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। বুঝতে পারছো? আচ্ছা, একটা জিনিস আমাকে বলো তো, আগে যেরকম নাইট্রোজেন গ্যাস ছিল, পরেও তুমি একই গ্যাসটাকে নিয়ে কাজ করছো না, নাইট্রোজেন গ্যাসটাকে নিয়ে কাজ করছো না? আগে যেরকম নাইট্রোজেন গ্যাস ছিল, মানে এই চাপ আর এই আয়তন তো এই চাপ আর এই তাপমাত্রা তো নাইট্রোজেন গ্যাসের, এই ঘনত্ব নাইট্রোজেন গ্যাসের। পরের প্লাইনও কি বলছে, একই উষ্ণতায় চাপ 3 গুণ করলে, কোন গ্যাসের চাপ 3 গুণ করলে, নাইট্রোজেন গ্যাসের না, তাহলে নাইট্রোজেন, এটা কিন্তু নাইট্রোজেনই, এটা কিন্তু নাইট্রোজেনই। এটা কেন বললাম আমি তোমাকে বলি, দেখো একটা তুমি সূত্র শিখছো না, রো ইকুয়াল একটা শিখছো m/v, আর একটা শিখছো এখানে P/r/t, একটা শিখছো কি রো m/v, আর একটা শিখছো কত, P/r/t শিখছো। তাহলে এখানে কোনটা ইউজ করবা, ছোট হাতের m/v ইউজ করবা না, কারণ তুমি এখানে ছোট হাতের m তো জানো না, তাহলে তুমি এখানে P/r/t ইউজ করবা, তাই না? তাহলে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এখানে চেঞ্জ করতেছো কি কি, আর তো আগে থেকে কনস্ট্যান্ট, টিটাকেও তুমি কনস্ট্যান্ট করে ফেলছো যেহেতু একই উষ্ণতায় বলে দিছো, এমটাও কনস্ট্যান্ট হবে না যেহেতু একই গ্যাস নিয়ে কাজ করতেছো। আণবিক ভর চেঞ্জ হবে একটা গ্যাসের, এমটাও কিন্তু ফিক্সডই থাকবে, জাস্ট শুধুমাত্র এই রো এর সাথে সাথে কে চেঞ্জ হবে, প্রেশারটা চেঞ্জ হবে। বুঝতে পারছো কিনা দেখো, তাহলে এখানে আমি কি বলতে পারি, তাহলে এখান থেকে আমি বলতে পারি, আমাকে বের করতে বলছি কি, এই যে ρ2, তাহলে যদি, তাহলে এখান থেকে দেখো রো ইজ প্রপোর্শনাল টু কিন্তু কি হবে, প্রপোর্শনাল টু কিন্তু পি হবে এই ক্ষেত্রে, রো ইজ প্রপোর্শনাল টু কিন্তু কি হবে এই ক্ষেত্রে, সবসময় না বাট এই ক্ষেত্রে রো ইজ প্রপোর্শনাল টু পি হবে, কারণ এখানে m/r/t কিন্তু কনস্ট্যান্ট। ওকে, তাহলে এখান থেকে আমি তাহলে কি লিখতে পারি, ρ2 বের করব, তাহলে ρ2 ডিভাইডেড বাই ρ1, ρ2 ডিভাইডেড বাই কত, ρ1, ρ2 ডিভাইডেড বাই হচ্ছে ρ1 ইকুয়াল টু কিন্তু আসবে কত, P2 ডিভাইডেড বাই P1। দেখো তো বুঝছো কিনা অঙ্কটা, P2 ডিভাইডেড বাই P1, তাহলে তুমি জাস্ট এখান থেকে ρ2টা বের করে ফেলো, তাহলে হয়ে যাবে। তাহলে ρ2 ইকুয়াল টু কত আসবে, তাহলে এখানে দেখো P2, P2টা এখানে কত, P2 মান কত, P2 মান P2 বাই P1, তাহলে আমি কত লিখতে পারি, আচ্ছা P2 ইকুয়াল টু 3P1 লিখো, সমস্যা নেই, 3P1, আর P1 তো P1ই, P1 তো P1ই, আর এখান থেকে ρ1 কত দেওয়া, ρ1 দেওয়া 14, তাহলে 3×14 কত হবে, 42 হবে, 42 গ্রাম পার লিটার। ভাই বুঝছো অঙ্কটা, এটা সোজা ছিল, এটা কঠিন ছিল না, এটা দেখো তো বোঝা গেছে কিনা। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তারপর চলো নেক্সটে চলে যাই, আসো আমি তো পিডিএফ দিয়ে দিব, তখন তুমি অঙ্ক এখান থেকে তুলে নিও। দেখো বলছে, বাই হোয়াট পার্সেন্টেজ শুড দ্য প্রেশার অফ এ গিভেন মাস অফ এ গ্যাস বি ইনক্রিজ সো অ্যাজ টু ডিক্রিজ ইটস ভলিউম বাই 10% এট এ কনস্ট্যান্ট টেম্পারেচার। ভাই কিছুই বুঝি নাই, কিন্তু কিছু কিছু ওয়ার্ড তো আমরা এখানে বুঝতে পারতেছি। বলো তো কনস্ট্যান্ট টেম্পারেচার মানে কি, কনস্ট্যান্ট টেম্পারেচার মানে কি, এখানে তাহলে তুমি কোন সূত্র ইউজ করবা, আমি তোমাকে ধাপে ধাপে বোঝাচ্ছি, সব জিনিস একসাথে বোঝার দরকার নেই। কনস্ট্যান্ট টেম্পারেচার মানে কি, অবশ্যই তুমি বয়েলের সূত্র ইউজ করবা, তাপমাত্রা স্থির। কনস্ট্যান্ট টেম্পারেচার মানে টেম্পারেচার যেটা আছে সেটা কি, স্থির। টেম্পারেচার স্থির থাকলে জানি কোন সূত্র ইউজ করে, এখানে অবশ্যই বয়েলের সূত্র ইউজ করবা। ওকে, ফার্স্ট আমরা এটা বুঝে গেছি। বলতেছে বাই হোয়াট পার্সেন্টেজ শুড দ্য প্রেশার অফ এ গিভেন মাস শুড বি ইনক্রিজড, তার মানে বলতে কি 4% বের করতে বলতেছে, প্রেশার ইনক্রিজের পার্সেন্টেজ বের করতে বলছে, মানে ডেল্টা পি এটা কত পার্সেন্ট বাড়াইতে হবে। বলতেছে কি এই ডেল্টা পিটা এটা কত পার্সেন্ট বাড়াইতে হবে, কত পার্সেন্ট বাড়াইতে হবে, যাতে ডিক্রিজ করি ভলিউমটাকে বাই 10%। তার মানে ভলিউমের যে ডিক্রিজ সেটা কত পার্সেন্ট করবো, 10% করবো। মানে বলতেছে তোমাকে এরকম, আয়তনকে 10% হ্রাস করার জন্য প্রেশারকে কত পার্সেন্ট ইনক্রিজ করতে হবে। কথাটা বুঝতে পারছো? আমি যদি বাংলায় যদি একবার কোয়েশ্চনটা একবার লিখে দিই, আসো বাংলায় যদি কোয়েশ্চনটা লিখে দিই, তাহলে কোয়েশ্চনটা বাংলায় কি হবে,
আয়তনকে 10% হ্রাস করার জন্য চাপকে কত পার্সেন্ট বৃদ্ধি করা লাগবে। আর কোয়েশ্চন অবশ্যই কি বলে দিছে, তাপমাত্রাটা স্থির। এবার বুঝতে পারছো কোয়েশ্চনটা? দেখো তো কোয়েশ্চনটা কি বোঝা গেছে ভাই? কোয়েশ্চনটা কি বুঝতে পারছো? হ্যাঁ, ওকে। কোয়েশ্চনটা কি বোঝা গেছে একটু আমাকে কমেন্টে জানিও কোয়েশ্চনটা তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, ভেরি গুড। তাহলে এবার আসো আমি যদি তোমাকে সলিউশনটা করে দিয়ে আসো, দেখো সলিউশনটা করে দিয়ে আসো। সলিউশন সোজা দেখো, সলিউশন করে দিই। সলিউশন তাহলে বলো তো ডেল্টা ভি দেওয়া কতটুকু? ডেল্টা ভি দেওয়া 10%। তাহলে আমাকে তোমরা একটু করে বলতে পারো ভি টুটা তাহলে কত হবে? V1 এটাকে আমি ঠিক লিখছি বলো তো? এটাকে আমি ঠিক লিখছি? বলতে পারবা এটা কি ঠিক লিখছি? এটা কি ঠিক লিখছি নাকি ভুল লিখছি বলো তো? এটা কি ঠিক লিখছি নাকি ভুল লিখছি? ও, এটা কিন্তু মাইনাস হবে, কথাটা খেয়াল করো। বলছে কি আয়তনকে 10% হ্রাস করবা। তো হ্রাস করলে এখানে কখনোই প্লাস হবে না। হ্রাস করলে এটা কি হয়ে যাবে বলো তো? এটা মাইনাস হয়ে যাবে। এটা কি হবে? এটা মাইনাস হবে। তাহলে আয়তন আগে ছিল V1, এখন আমি হ্রাস করতেছি 10%। 10% মানে 0.1। 10% মানে কত? 10% মানে 0.1 V1। তাহলে এখানে হয়েছে 0.9 V1 হয়েছে। বুঝছো নাকি বুঝো নাই? এটা মাইনাস হবে। ভেরি গুড, ভেরি গুড। ভুল লিখছি কেমন? আচ্ছা দেখো, আয়তনকে 10% হ্রাস করছো। তাহলে আয়তন আগে ছিল V1, 10% মানে হচ্ছে 0.1। তাহলে 0.1 তুমি হ্রাস করছো, আর কিছুই না। তাহলে চাপকে কত পার্সেন্ট বৃদ্ধি করা লাগবে? তাহলে আমি আগে চলে দেখি P2টা তাহলে কত আসবে এখানে। তাহলে এখানে চলো আমরা বের করার ফেলার চেষ্টা করবো কি P2, যেটা এখানে তাপমাত্রা স্থির। তাহলে বয়লের সূত্র ইউজ করবো। তাহলে P2 ইকুয়াল টু কত আসবে? P2 ইকুয়াল টু আসবে P1 V1। তাহলে এখান থেকে তুমি P2টা বের করে ফেলতে পারবা না? P2 ইকুয়াল টু কত চলে আসবে দেখো। তাহলে এখানে P2 এটা ইকুয়াল চলে আসবে। এখানে আমি যদি সূত্রটা আগে লিখে দিই, এইচএসসি তো অবশ্যই তুমি সূত্র লিখে লিখে করবা, কেমন? ডাইরেক্ট করার দরকার নাই। তাহলে এখানে আসবে P1 V1, নিচে আসবে V2। তাহলে দেখো এখানে কত আসবে। তো আমি তো P1 এর মান আমি জানি না, P1 এর মানটা আমি জানি না, P1 এর মানটা আমি জানি না। তো V1 তো V1ই, বাট V2টা কত? V2 হচ্ছে 0.9 V1 আসছে। এতটুকু দেখো তো বোঝা গেছে কিনা? আমি V2কে লিখলাম কত? 0.9 V1 লিখলাম। তাহলে এখানে তুমি ভ্যালুটা বের করে ফেলতে পারবা। দেখো এটা কত আসবে? 1/0.9। তাহলে এখানে আসছে কত? 1.11। 1. সরি, দেখো 1.11 P1 আসছে। ঠিক আছে? তো এটাকে আমি কি লিখতে পারি? এটাকে আর একটু 1 লিখে আসো। 1.111 P1 আসছে। এটাকে আমি এভাবে লিখতে পারি না? P1 প্লাস 0.111 P1। এটাকে এভাবে লেখা যায়? দেখো তো, P2 ইকুয়াল কত চলে আসছে? 1.111 P1। তো এটাকে তুমি 1.111 P1 কি তাহলে P1 প্লাস 0.111 P1 লিখতে পারো। আর এটা ইকুয়াল টু কত হয়ে থাকে বলো তো ভাই? এই জিনিসটা ইকুয়াল টু কত হয়ে থাকে? এটা ইকুয়াল টু হয়ে থাকে 11.1%। এটা হয়ে থাকে কতটুকু? 11.1%। তাহলে লিখবা যে চাপ 11.1% বাড়বে। তাহলে ডেল্টা পি ইকুয়াল টু কত হবে? ডেল্টা পি এটা ইকুয়াল টু হবে 11.1% বাড়বে। ওকে, সো আশা করি অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি, কারো এখানে কোনো কনফিউশন নাই। কনফিউশন থাকলে বলতে পারো, হোপফুলি সবাই বুঝে গেছে। তাহলে আমাদের বয়েলের সূত্র থেকে মোটামুটি ম্যাথ আমাদের শেষ। তারপর আমরা আগামী ক্লাসে কিছু আরও কিছু অ্যাডভান্স ম্যাথ আমরা করার চেষ্টা করবো। তবে বেসিক যেগুলো পরীক্ষায় আসার মতো ম্যাথ, এইচএসসি অ্যাডমিশন আসার মতো ম্যাথ সব আমাদের শেষ। তাও আমরা চেষ্টা করবো কিছু অ্যাডভান্স ম্যাথ আরও করার। ঠিক আছে, তারপর চলো নেক্সটে চলে যাই। নেক্সটে আমাদের এখন যেটা স্টার্ট হবে সেটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র। এই যে আমাদের দেখো, এই চার্লসের সূত্র কে দিছে? 1787 সালে জ্যাকুইস চার্লস এই সূত্রটা উপস্থাপন করছে। মেডিকেলের জন্য এই সালগুলো একটু মুখস্থ রাখতে হবে, বিজ্ঞানীর নামটা একটু মুখস্থ রাখতে হবে। এটা চার্লসের সূত্র নামেও পরিচিত। আচ্ছা, এটার বেসিক আইডিয়াটা কি? আমি যদি তোমাকে একটু করে আইডিয়াটা একটু আগে বেসিক আইডিয়াটা দেওয়ার চেষ্টা করি, পরে আমি এই পৃষ্ঠায় আসতেছি। ঠিক আছে, আমি আগে বেসিক আইডিয়াটা দেওয়ার চেষ্টা করি। ওকে, একটা জিনিস তুমি চিন্তা করো তো, এখানে ধরো তোমার কাছে একটা বাউন্ডারি আছে, সেটা হচ্ছে ইমাজিনারি বাউন্ডারি। ধরো এটা একটা ইমাজিনারি বাউন্ডারি।
ধরো এটা একটা ইমাজিনারি বাউন্ডারি। ওকে, ধরো এই ইমাজিনারি বাউন্ডারিতে তুমি টেম্পারেচার রাখছো T1 পরিমাণ, তাহলে এই বাউন্ডারিতে তাহলে কতটুকু গ্যাস থাকবে? ধরো V1 আয়তনে গ্যাস থাকবে। এই ইমাজিনারি বাউন্ডারিটা যদি আমি V1 আয়তনে ধরি, তাহলে আমি যখন টেম্পারেচারকে T1 রাখছি, তখন এখানে ধরো যাক আমার এই গ্যাসের পরিমাণ হচ্ছে V1। আর গ্যাসগুলা এই যে ইমাজিনারি বাউন্ডারির পাত্রের দেয়ালে ধরো P1 পরিমাণ প্রেসার দিচ্ছে। এই গ্যাসগুলা ইমাজিনারি বাউন্ডারির বা কাল্পনিক একটা বাউন্ডারির দেয়ালে P1 পরিমাণ প্রেসার দিচ্ছে। এতটুকু দেখো তো বোঝা গেছে কিনা? তাহলে কি বললাম, যে আমি একটা ইমাজিনারি এটা বা কল্পিত একটা তল চিন্তা করতেছি, বা কল্পিত একটা দেয়াল চিন্তা করতে পারো, যেখানের মধ্যে তুমি T1 তাপমাত্রা রাখছো। T1 তাপমাত্রা যখন দিছো, তখন গ্যাসের আয়তন ধরো এখানে ইমাজিনারি বাউন্ডারির আয়তন হচ্ছে V1, আর তখন সেগুলো ধরো পাত্রের গায়ে P1 পরিমাণে প্রেসার দিচ্ছে। এতটুকু বোঝা গেছে? একটু করে দেখো তো এটা বুঝতে পারছো কিনা। হ্যাঁ, ওকে ওকে। এইবার আমাকে একটু করে বলো, যদি তুমি চাপটাকে স্থির রাখো, ধরো আগে যেই পরিমাণ প্রেসার দিত সেই পরিমাণ প্রেসার এখনো দিবে গ্যাসগুলা, চাপটাকে যদি স্থির রাখো, তাইলে তোমার চাপটাকে স্থির রাখবা, আবার তুমি এখানে ধরো দেখ টেম্পারেচারটাকে বাড়াই দিবা। এখন টেম্পারেচারকে বাড়াইলে কাহিনী কি হবে দেখো একটু করে আমি তোমাকে বলি। ধরো তুমি টেম্পারেচারকে বাড়াইছো, তো চাপটাকে তুমি কিভাবে স্থির রাখবা? দেখো আয়তনকে যদি তুমি না বাড়াও, আয়তন যদি এটাই রেখে দাও, টেম্পারেচার বাড়াইলে তখন এই গ্যাসের কণাগুলো ছোটাছুটি বাড়বে, দৌড়াদৌড়ি বাড়বে, তখন তারা কিন্তু দ্রুত তারা ছোটাছুটি করবে, ফলে তারা কিন্তু আঘাতটা কিন্তু আরো দ্রুত দিবে। মানে কথাটা একটু করে বোঝার চেষ্টা করো। ধরো তুমি টেম্পারেচারকে বাড়াই দিছো, বাট তুমি আয়তনটাকে পরিবর্তিত করো নাই, আয়তন যেমন ছিল তেমনই আছে, তাহলে কিন্তু চাপটা কিন্তু এক্ষেত্রে বেড়ে যাবে। কথা বুঝতেছো? কারণ কেন বাড়বে? কারণ ওই যে তুমি যখন টেম্পারেচারকে বাড়াই দিবা, চিন্তা করো তো, তোমাকে যদি কেউ পিছনে আগুন ধরে দেয়, তুমি এখানে দাঁড়িয়ে থাকবা? তোমার পিছনে যদি কেউ আগুন ধরে দেয়, তুমি কি দাঁড়িয়ে থাকবে এখানে? না, তুমি দৌড়াবা না, দৌড় দিবা না। তো সেম ঘটনা এখানে গ্যাসের ক্ষেত্রেও ঘটবে। গ্যাসের ক্ষেত্রে কি ঘটবে, যখন তুমি টেম্পারেচারটাকে বাড়াই দিবা, তখন কিন্তু কি হবে, তখন কিন্তু গ্যাসগুলো কিন্তু দৌড়াদৌড়ি বাড়বে। তো তুমি যদি আয়তনটাকে ফিক্সডই রাখো, দৌড়াদৌড়ি যখন বাড়বে, ধাক্কি বাড়বে, ফলে প্রেশারটাও কিন্তু ক্রিয়েট হবে, এক্সট্রা প্রেশার ক্রিয়েট হবে, ফলে চাপ কিন্তু স্থির থাকবে না। তো চাপকে তুমি কিভাবে স্থির রাখবা? চাপকে একটি স্থির রাখার ওয়ে হচ্ছে, সেই তুমি যখন টেম্পারেচার বাড়াবা, একই সাথে তুমি ইমাজিনারি তলের আয়তনটাও বাড়াই দাও। একই সাথে তুমি কি করো, একই সাথে তুমি হচ্ছে ইমাজিনারি তলের আয়তনটাকেও বাড়াই দাও। একই সাথে তুমি তাহলে ইমাজিনারি তল যেটা আছে তার আয়তনটাকে বাড়াই দাও। তখন এখানে তুমি কত দিছো, T2 টেম্পারেচার দিছো, তখনই কি রাখা স্থির, প্রেশারটাকে কনস্ট্যান্ট রাখা স্থির। দেখা যাবে তখনও প্রেশার কত দিচ্ছে, P1 দিচ্ছে। তখনই প্রেশারটাকে কি রাখতে পারবা, কনস্ট্যান্ট রাখতে পারবা। এছাড়া তুমি কনস্ট্যান্ট রাখতে পারবা না, আয়তন বাড়ানো ছাড়া তুমি কনস্ট্যান্ট রাখতে পারবা না। বুঝছো নাকি বুঝো নাই? বলো তো একটু করে, বুঝছো কিনা জিনিসটা? হ্যাঁ, দেখো তো এটা বুঝছো? ওকে, ভেরি গুড। আচ্ছা, সো আমি তো তোমাকে টেম্পারেচার বাড়ানোর মাধ্যমে করছি, তুমি চাইলে কিন্তু উল্টাভাবে হিসাব করতে পারতা। আয়তন যখন ধরো একটা ফার্স্টে একটা আয়তন রাখছো V1, তখন ধরো কারেসপন্ডিং টেম্পারেচার T1। সো তুমি যদি আয়তনটাকে বাড়ায় দাও আর সেম প্রেশার রাখতে চাও, অবশ্যই তোমাকে টেম্পারেচারও বাড়াইতে হবে। মানে তুমি এখানে যে কোনোটাকে ইন্ডিপেন্ডেন্ট আসলে ধরতে পারো এক প্রকারের। তবে আমাদের বইতে ওই ভলিউমটাকে ইন্ডিপেন্ডেন্ট রাশি হিসেবে ধরা হয়েছে, স্বাধীন চলক হিসেবে ধরা হয়েছে। তার মানে বইয়ের ভাষায় তুমি যদি আয়তন যদি বাড়াও, তাহলে টেম্পারেচার বাড়তেছে। উল্টাভাবে আমি কিন্তু এটাও বলতে পারি, টেম্পারেচার বাড়াইলে চাপকে স্থির রাখার জন্য আয়তনকে অবশ্যই বাড়াইতে হবে, তোমার যেটা বুঝতে সুবিধা হয়। তাহলে আমি এখান থেকে কিন্তু বলতে পারি, দেখো তাহলে এখান থেকে আমি বলতে পারি কিন্তু V ইজ প্রপোর্শনাল টু কিন্তু কত হয়ে থাকে, T হয়ে থাকে। এটার সাথে সবাইকে একমত? V ইজ প্রপোর্শনাল টু T হয়ে থাকে কখন? যদি চাপ স্থির থাকে। দেখো তো এটার সাথে সবাই একমত কিনা। দেখো ভাই, এটার সাথে সবাই একমত কিনা। হ্যাঁ, হোপফুলি সবাই এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, তাহলে একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, ধরো আমি ব্যাপারটা এভাবে চিন্তা করে দেখো, ব্যাপারটা দেখো, ধরো আমি এখানে তোমার অ্যাট ফার্স্ট ধরো T1 ইকুয়াল টু আমি 0 কেলভিন, ধরো 0°C তাপমাত্রা দিচ্ছি। কত তাপমাত্রা দিচ্ছি আমি? T1 ইকুয়াল টু 0°C তাপমাত্রা দিচ্ছি। তো ওই সময় যেই ভলিউমটা আছে সেটা ইকুয়াল টু ধরা যাক V0, ধরা যাক V0। তাহলে আমি কি করলাম, আমি 0°C তাপমাত্রা দিলাম। ধরো ওই সময় ভলিউমটা কতটুকু, ভলিউমটা হচ্ছে V0 পরিমাণ। ওকে, এবার আমি তাপমাত্রাকে চেঞ্জ করে ধরো θ°C তাপমাত্রা দিছি। থিটাটা যে কোনো কিছু হইতে পারে, 25 ডিগ্রি হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তখন ধরা যাক তাপমাত্রাকে আমি বলতেছি V θ। তাহলে একটু করে নোটেশনগুলো একটু লক্ষ্য করো। নোটেশনগুলো কি বললাম আমি, যখন আমি এখানে 0°C তাপমাত্রা দিছি,
তখন ধরা যাক ভলিউমটা হচ্ছে আমার ভি নট। তাহলে ভি নট কি জিনিস? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন। আর আমি যখন তাপমাত্রাকে বাড়াই 3 ডিগ্রি সেলসিয়াস করছি, তখন ধরা যাক ভলিউমটা কত হইলো? ভি থিটা হইলো। অবশ্যই আয়তনটা বাড়বে। তাহলে ভি থিটা ইকুয়ালটা আমি কি লিখতে পারি জানো? আমরা এই যে ভি থিটা, এটা এগুলো কি লিখতে পারি জানো? দেখো, আগের আয়তন তো আছেই, আরও কিছু এক্সট্রা আয়তন যোগ হবে, আরও কিছু কি হবে? এক্সট্রা আয়তন যোগ হবে, এবং সেই এক্সট্রা আয়তনটা ধরো ভি নটের একটা গুণফল সমান। আচ্ছা, আগে এটা বুঝো এখানে প্লাস কেন দিছি, এটা বুঝছো কিনা আগে একটু করে আমাকে বলো, এখানে প্লাস কেন দিছি? এটাকে আগে বুঝতে পারছো সবাই? দেখো, এটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। এখানে মাইনাস কেন দিলাম না? এখানে মাইনাস কেন দিলাম না? এখানে প্লাস কেন দিলাম? কারণ আয়তন তো বাড়তেছে, তাই না? আগে আয়তন ছিল ভি নট, এখন আয়তন হচ্ছে ভি থিটা। অবভিয়াসলি ভি থিটাটা কার থেকে বড়? ভি নট থেকে বড়, তাই এখানে আমি প্লাস দিছি। এটা তো ক্লিয়ার, এখানে কেন মাইনাস দিই নেই? তাহলে চার্লসের সূত্র কি বলে জানো? চার্লসের সূত্র তোমাকে বলে যে কোনো তাপমাত্রায় গ্যাসের আয়তন হবে ওই যে 0 ডিগ্রিতে যেটা তার আয়তন প্লাস ওই 0 ডিগ্রির আয়তনের এই যে থিটা বাই 273 অংশ। থিটা বাই বা মানে ব্যাপারটা তাহলে কি, 1 ডিগ্রি বাড়াইলে, দেখো 1 ডিগ্রি যদি বাড়াও 1 ডিগ্রি, তাহলে আয়তনটা কতটুকু বাড়বে বলতে পারবা? 1 ডিগ্রি যদি বাড়াও 1 ডিগ্রি, তাহলে থিটার জায়গায় তুমি 1 করে দাও, তাহলে আয়তনটা কতটুকু বাড়বে? 1/273 অংশ আকারে বাড়বে। তো এই জন্য এই জিনিসটা এভাবে বলে, চার্লসের সূত্রটা এভাবে, এরকম নোটেশনটাকে এভাবে দেওয়া হয় যে তোমার এই যে প্রতিটি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানোর জন্য, 1 ডিগ্রি সেলসিয়াস যদি তুমি তাপমাত্রা বাড়াও, তাহলে আয়তনটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 অংশ করে বাড়বে। মানে তুমি যদি এখানে কি করো, ধরো এটাকে যদি 1 ডিগ্রি সেলসিয়াস করো, কথার কথা, এটাকে যদি কত করো? 1 ডিগ্রি সেলসিয়াস করো, তাহলে তখন সেই ক্ষেত্রে ভি থিটাটা তাহলে কত আসবে? ভি নট প্লাস থিটার জায়গায় তখন 1 বসাই দাও, 1/273 ইন্টু ভি নট। তাহলে তখন কি বলা হয় যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানোর জন্য আয়তনটা ওই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1/273 অংশ আকারে বাড়ে। এটাকেই কি বলা হয়? এটাকেই বলা হয় চার্লসের সূত্র। বুঝতে পারছো চার্লসের সূত্রটা? দেখো তো ক্লিয়ার কিনা চার্লসের সূত্রটা? চার্লসের সূত্র তোমায় কি বলে? প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানোর জন্য গ্যাসের আয়তনটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1/273 অংশ আকারে আয়তনটাকে বাড়াবে। সো এটাকে যদি আমি 1 ডিগ্রির জন্য যদি এটা হয়, তাহলে থিটা ডিগ্রি বাড়ালে থিটা/273 হবে। ক্লিয়ার? এটাই হচ্ছে কাহিনী। হ্যাঁ, এই চ্যাপ্টারটা পড়লে আইডিয়াল গ্যাস ফুল কভার হবে না, এটা শিশিরাঙ্ক টপিক আছে, গ্লেসিয়ারের ধ্রুবক আছে, ওগুলা ছাড়া বাকিগুলো কভার হবে। শিশিরাঙ্ক, গ্লেসিয়ারের ধ্রুবক, ওগুলো ছাড়া বাকিগুলো কভার হবে এই চ্যাপ্টারটা পড়া হইলে। আচ্ছা, রিক্যাপ করতেছি, সমস্যা নেই। দেখো এখানে ব্যাপারটা আমি যেটা বললাম, যে ধরো তুমি 0 ডিগ্রি রাখছো টেম্পারেচার, তখন ধরো যাক ভলিউম হচ্ছে ভি নট। আর যখন তুমি টেম্পারেচারকে থিটা করছো, তখন ধরো যাক ভলিউম হচ্ছে ভি থিটা। তাহলে অবভিয়াসলি ভি থিটাটা ভি নট থেকে বড় হবে, তাহলে ভি থিটা এগুলো আমি কি লিখতে পারি? ভি নট লিখবো। যেহেতু বড় হবে ভি থিটাটা, তাহলে অবশ্যই এখানে প্লাস লিখবো, ইন্টু ভি নট লিখলাম। তো এটা পরীক্ষাগারে দেখা গেছে, এক্সপেরিমেন্টালি করে দেখা গেছে, এটা ভি নটের কত গুণ হয়? 1 ডিগ্রির জন্য 1/273 হয়ে থাকে এটা। তার মানে তুমি যদি কি করো, 1 ডিগ্রি সেলসিয়াস যদি তুমি তাপমাত্রা বাড়াও, তাহলে দেখা গেছে এই যে গ্যাসের আয়তনটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্যাসের আয়তন থেকে 1/273 অংশ বেশি। তাহলে 1 ডিগ্রির জন্য যদি এই অবস্থা হয়, তাহলে থিটার জন্য কত হবে? থিটা/273 হবে। ওকে, তো এইখান থেকে জন্য চার্লসের সূত্র কি বলা হয় আমি তোমাকে লাইনটাও পড়া দিচ্ছি, আগে চার্লসের সূত্র লিখে দিই। তাহলে চার্লসের সূত্র কিন্তু এইটা, চার্লসের সূত্র হচ্ছে ভি থিটা, এটা ইকুয়াল টু ভি নট প্লাস থিটা ডিভাইডেড বাই 273। থিটা ডিভাইডেড বাই কত? থিটা ডিভাইডেড বাই 273, থিটা ডিভাইডেড বাই 273 ইন্টু ভি নট। এটাই হচ্ছে তোমার চার্লসের সূত্র। এবার লাইনটা আমি পড়াই দিয়ে আসো। চার্লসের সূত্র লাইনটা তোমাকে আমি পড়াই দিই। দেখো লাইনটা কি বলে, দেখো লাইনটা বলে হচ্ছে এরকম, এই যে খেয়াল করে দেখো, বলতেছে চাপ, অবশ্যই চাপ স্থির থাকতে হবে। অবশ্যই তুমি যখন এই সূত্রটা লিখবা, চাপটাকে স্থির থাকতে হবে। এই যে দেখো, আমরা এখানে কিন্তু চাপ স্থির রাখছিলাম, এখানে যেরকম প্রেসার P1 ছিল, এখানে আমি প্রেসারকে কিন্তু কত রাখছি? P1 রাখছি। চাপ স্থির থাকতে হবে। চাপ স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরে গ্যাসের আয়তন তার প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ আকারে পরিবর্তিত হয়। 1/273 ডিগ্রি সেলসিয়াস আকারে পরিবর্তিত হয়। তুমি যদি তাপমাত্রাকে বৃদ্ধি করো, তাহলে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। তুমি যদি তাপমাত্রাকে হ্রাস করো, তাহলে গ্যাসের আয়তন কিন্তু কি হবে? হ্রাস পাবে। ক্লিয়ার? দেখো তো ভাই বুঝতে পারছো কিনা, দেখো তো ভাই বোঝা গেছে কিনা জিনিসটা, দেখো তো বোঝা গেছে কিনা। হ্যাঁ, ওকে, ভেরি গুড, ভেরি গুড।
তাহলে চলো আমি একটু করে এটা গ্রাফ টাফগুলো দেখাই দিয়ে আসো। তাহলে দেখো আমি এখানে তাহলে কি কি পাইলাম জিনিসটা দেখো তো। এখানে আমরা তাহলে পেয়ে গেলাম, এখানে আমি তাহলে প্রথম সূত্র যেটা পাইলাম আমাদের চার্লসের সূত্র সেটা হচ্ছে এই যে ভি থিটা, এটা ইকুয়াল টু ভি নট প্লাস থিটা ডিভাইডেড বাই 273 ইন্টু ভি নট। এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এখানে যদি আমি পরিচয়গুলো একটু লিখে দিয়ে আসো, পরিচয়গুলো। তাহলে ভি নটের পরিচয় কি? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন। তারপরে তোমার ভি থিটার পরিচয় কি? এটা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন, থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন। তাহলে এটা তুমি জিনিসটি বুঝতেছো? থিটা ইকুয়াল টু তাহলে আমি কত লিখতে পারি বলো তো? থিটা ইকুয়াল টু লিখতে পারি 273 প্লাস বড় হাতের টি। এই টি কিন্তু কেলভিন এককে, সরি একটা সেকেন্ড ভুল লিখছি, একটা সেকেন্ড, কে কল দিচ্ছে এটা দেখো। এক্সট্রিমলি সরি, এটা ভুল হয়েছে, দাঁড়াও আমি তোমাকে বলি, সূত্রটা একটু মিস্টেক করছি। এই যে কেলভিন তাপমাত্রায় টেম্পারেচার যদি আমি টি বলি, তাহলে এটা ইকুয়াল টু কত হবে? থিটা প্লাস 273 হবে না? বলো তো একটু করে, যে কেলভিন তাপমাত্রায় টেম্পারেচার এটা ইকুয়াল টু কত হবে? থিটা প্লাস 273। কারণ আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াসকে আমি বলতে পারি 273 কেলভিন, 1 ডিগ্রি সেলসিয়াস মানে 274 কেলভিন। তাহলে এই টিটা কিন্তু কেলভিন এককে, খেয়াল রাখবা। দেখো এখানে যে তুমি থিটাটা লিখতেছো, এই থিটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস এককে, বাট এখানে যে তুমি টি লিখতেছো এটা কিন্তু কেলভিন এককে। বুঝছো? এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ওকে, ভেরি গুড। ওকে, আচ্ছা দেখো এবার এইটাকে একটু করে অ্যানালাইসিস করি, এই সূত্রটাকে একটু করে অ্যানালাইসিস করি আসো, আর একটু করে ভাঙিয়ে আসো। তাহলে এখান থেকে আমি ভি থিটা এগুলো কি লিখতে পারি বলো তো? আমি যদি এখানে ভি নটটাকে কমন নিয়ে ফেলতাম ভাই, তাহলে কি পাইতাম? ভি নটটাকে কমন নিয়ে ফেললে পাইতাম 1 বাই থিটা ডিভাইডেড বাই 273 পাইতাম। তারপর এটাকে যদি আরেকটু ফার্দার আগাই, তাহলে ভি নট আর এখানে পাইতাম কত? তাহলে দেখো এই যে নিচে পাইতাম 273, আর উপরে পাইতাম থিটা প্লাস 273। তারপর দেখো এখন তাহলে এখান থেকে আমি ভি নট ইকুয়াল টু ভি থিটা ইকুয়াল টু কত পাইতাম? ভি থিটা এটা ইকুয়াল টু পাইতাম তাহলে আমি এই যে ভি নট ডিভাইডেড বাই 273। আর নিশ্চয়ই তোমরা জানো থিটা প্লাস 273কে আমি তাহলে কি লিখতে পারি? বড় হাতের টি লিখতে পারি। দেখো তো এতটুকু বোঝা গেছে ভাই? এই যে থিটা প্লাস 273, এটাকে আমি বড় হাতের টি লিখতে পারি চাইলে। ওকে, এতটুকু বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখো, তাহলে এখানে একটা জিনিস আমাকে বলো তো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে গ্যাসের আয়তন, এটা তো একটা ফিক্সড ভ্যালু। কারণ এখানে এই দেখো, তুমি আমাকে বলতে পারবা ভি থিটা আর ভি নটের মধ্যে কোনটা কনস্ট্যান্ট? অবশ্যই ভি নটটা কনস্ট্যান্ট একটা ভ্যালু, কারণ এটা সবসময় 0 ডিগ্রি সেলসিয়াস হিসাব হচ্ছে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি গ্যাসের আয়তনটা জানি, তাহলে এই ভ্যালুটা আমার সবসময় জানা থাকবে। তাহলে এটা হচ্ছে ভি নটটা কনস্ট্যান্ট। তাহলে এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট হবে না, এটা ধ্রুবক হবে না। এই পুরো জিনিসটা ধ্রুবক হবে না, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনটা মানে কোন তাপমাত্রায় আয়তন? 0 ডিগ্রিতে তুমি আয়তনটা জানো, বাট ভি থিটা এটা এখানে ভেরিয়েবল, কারণ আমি থিটাটাকে জানি না। থিটাটা চেঞ্জ করলে ভি থিটাও চেঞ্জ হবে। থিটা যদি 20 ডিগ্রি করি তাহলে ভি থিটার ভ্যালু এক ধরনের আসবে, থিটাকে যদি 50 ডিগ্রি করি তাহলে ভি থিটার ভ্যালু আরেকটা আসবে, থিটাকে 100 ডিগ্রি করা হলে ভি থিটার ভ্যালু আরেকটা আসবে। তাহলে ভি থিটার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, বাট কোনটা চেঞ্জ হচ্ছে না? ভি নট, কারণ ভি নট সবসময় 0 ডিগ্রির জন্য হিসাব হচ্ছে। ভি নটটা এখানে কনস্ট্যান্ট, এটা কি বুঝতে পারতেছো? তাহলে এখানে ভি নট বাই 273 এটা যে কনস্ট্যান্ট, সেটা কি বোঝা গেছে ভাই? ভি নট এখানে যে ভি নট বাই 273 এটা যে কনস্ট্যান্ট, এটা কি বুঝতে পারছো? এটা কিন্তু কনস্ট্যান্ট বা এটা ধ্রুবক। তাহলে এটা কিন্তু কি? এটা হচ্ছে তোমার ধ্রুবক। তাহলে এই ভ্যালুটা কিন্তু ধ্রুবক, এই ভ্যালুটা ধ্রুবক। এটা যদি ধ্রুবক হয়ে থাকে তাহলে আমরা জানি সবাই ইকুয়াল আর ধ্রুবককে আমি সমানুপাতিক চিহ্ন লিখতে পারি। আর একটা কাজ করতে পারি, এই ভি থিটাটাকে আমি ভি দিয়ে প্রকাশ করি। আসো, ভি থিটাকে আমি তাহলে কি দিয়ে প্রকাশ করতে পারি? একটা জেনারেল ভলিউম ভি দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে সমানুপাতিক দিলাম টেম্পারেচার টি। এই যে প্রথমে যে সূত্রটা আছে না আমরা পড়ছিলাম, এই যে দেখো আগের পৃষ্ঠায় আমি এই সূত্রটা তোমাকে প্রথমে পড়াইছি, এটাকে চাইলে আমরা এইখান থেকে প্রমাণ করে আসলাম। এই সূত্রটাকে আমরা কি করলাম? এইখান থেকে প্রমাণ করলাম। এই যে এখান থেকে আমি ঘুরে এটাকে প্রমাণ করলাম যে ভি প্রপোর্শনাল টু থিটা টি। ক্লিয়ার ভাই? দেখো তো এই সূত্র দুইটা সূত্র এখানে একটু আমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে উপরেরটা, একটা হচ্ছে নিচেরটা। সূত্র দুটো কি তাহলে তোমাকে আমি চলো লিখে দিয়ে আসো। দেখো দুইটা সূত্র তোমাকে মনে রাখতে হবে। কি কি সূত্র তাহলে আমরা পড়লাম চার্লসের সূত্র থেকে? দেখো একটা হচ্ছে ভি থিটা, এটা ইকুয়াল টু ভি নট প্লাস থিটা ডিভাইডেড বাই 273
ইন্টু ভি নট। এটা আমাদের মনে রাখতে হবে। একই সাথে আরেকটা সূত্র আমাদের মনে রাখতে হবে এখানে, সেটা হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু টি। তবে সবসময় খেয়াল রাখবা এই দুই ক্ষেত্রে চাপ যেরকম স্থির, মোল সংখ্যাও কিন্তু কি স্থির থাকবে। বুঝতে পারছো? কারণ এখানে একটা কথা লিখছে, এই যে নির্দিষ্ট ভরের নির্দিষ্ট ভর বলছে, কিন্তু তাহলে ভর নির্দিষ্ট মানে এনটাও কিন্তু কনস্ট্যান্ট, মোল সংখ্যা কিন্তু কনস্ট্যান্ট। ভর আমরা জানি এন ইকুয়াল টু এম বাই এম হয়ে থাকে। তো যেহেতু ভর এমটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এনও কিন্তু কনস্ট্যান্ট হয়ে থাকে। এই যে নির্দিষ্ট ভর যদি তোমার কি হয়, এম যদি কনস্ট্যান্ট হয়, এনও কিন্তু কনস্ট্যান্ট হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা মনে রাখবো এই দুইটা সূত্রের জন্যই। এই যে দেখো একটা কাজ করি, তাহলে তাহলে আমাদের সূত্র মনে রাখতে হবে শুধু এই দুইটা। দেখো আমাদের সূত্র মনে রাখতে হবে এই দুইটা, বাট দুইটার জন্য আমরা কি মনে রাখবো, আমার কিন্তু প্রেসার এবং টেম্পারেচারটা কনস্ট্যান্ট, সরি প্রেসার এবং মোল সংখ্যাটা কনস্ট্যান্ট, টেম্পারেচার না ভাই, এক্সট্রিমলি সরি, প্রেসার এবং মোল সংখ্যাটা কনস্ট্যান্ট থাকবে। এটা কি বোঝা গেছে ভাই এই সূত্রটা? দেখো এটা বুঝতে পারছো কিনা। আরেকটা জিনিস যেটা মনে রাখবা সেটা হচ্ছে কি, এই যে থিটা এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াসে ভাই, আর এখানে যে টেম্পারেচার টি এটা কিন্তু কেলভিন এককে। এইটা একটু মনে রাখবা, নাহলে কিন্তু অনেকে মিস্টেক করে ফেলে। না আমি রাত 10টায় কেন ক্লাস নিব আজকে, আমার তো সকাল 10টায় ক্লাস। হ্যাঁ ওকে, দুইটা গ্রাফ আছে, এটা চলো গ্রাফগুলো দেখাই দিয়ে আসো। দেখো তো আমরা যদি দুইটা গ্রাফ আঁকার চেষ্টা করি, আসো একটা গ্রাফ আঁকবো আমরা এরকম, এই যে ভি থিটার গ্রাফ। দেখো ভি থিটা ইকুয়াল, তাহলে আমি কি পাইলাম এখানে, ভি থিটা ইকুয়াল টু পাইলাম হচ্ছে ভি নট প্লাস থিটা ডিভাইডেড বাই 273 ইন্টু ভি নট। আচ্ছা, তা আমি যদি ভি বনাম যদি আমি থিটার গ্রাফ আঁকতে চাই, কিসের গ্রাফ আঁকতে যাচ্ছি আমরা এখানে, দেখো আমি একটা এক্স অ্যাক্সিস আঁকলাম, তারপর ধরা যাক একটা ওয়াই অ্যাক্সিস টানলাম, কেমন? এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস। ওকে, এক্স আর ওয়াই অ্যাক্সিস আমি এখানে টানলাম। ঠিক আছে, তাহলে আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর আমি ভলিউমকে দিলাম, আর এক্স অক্ষ বরাবর আমি থিটাকে দিলাম। অবশ্যই থিটাটা ডিগ্রি সেলসিয়াসে প্রকাশিত। আচ্ছা, তাহলে এই গ্রাফটা কিরকম হবে বলতে পারবা? দেখো তুমি চাইলে এখানে ভি থিটাও দিতে পারো বা ভি দিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো এখানে তাহলে তুমি এটাকে ওয়াই হিসেবে চিন্তা করতেছো, তাহলে এই যে এটাকে আমি তাহলে এটাকে তাহলে কি হিসেবে চিন্তা করতেছি, ওয়াই হিসেবে চিন্তা করতেছি। এখানে এক্স কোনটা, এক্স হচ্ছে থিটা, এক্স হচ্ছে থিটা। তাহলে এটা ওয়াই ইকুয়াল টু অনেকটা এম এক্স প্লাস সি এর মতো না? এটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর মতো কিভাবে, চলো একটু করে আরেকটু করে যদি তোমাকে আমি ছোট করে দেখাই তাহলে বুঝতে পারবা জিনিসটা। দেখো এটাকে তো আমি এভাবে লিখতে পারতাম, যে ভি থিটা ইকুয়াল টু এই যে ভি নট বাই 273 ইন্টু থিটা প্লাস ভি নট। এভাবে লিখলে কেউ মন খারাপ করতে ভাই? না, কেউ মন খারাপ করার কথা না। কি করছি এখানে, জাস্ট ভি নট বাই 273কে আগে লিখছি, থিটাটাকে পরে লিখছি। ওকে, তাহলে দেখো এখন এখান থেকে তুমি যদি লক্ষ্য করো, তাহলে এটা দ্বারা কিন্তু আমি ওয়াই বোঝাচ্ছি, এটা দ্বারা আমি এক্স বোঝাচ্ছি, তাহলে এটা দ্বারা হচ্ছে কিন্তু সি, আর এই যে পুরো জিনিসটা এটা কিন্তু তাহলে হবে তোমার এম। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর মতো না? তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে যদি ওয়াই ইকুয়াল যদি এম এক্স প্লাস সি হয়ে থাকে, তাহলে আমাকে তুমি বলো এটা তাহলে আমার গ্রাফটা কীরকম হবে এখানে। এই যে খেয়াল করে দেখো, এরকম হওয়া উচিত না গ্রাফটা, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। খেয়াল করে দেখো, তাহলে এখানে আমি এটা তো 0 ডিগ্রি সেলসিয়াস, এটা যেহেতু মূলবিন্দু এটা 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই ভলিউমটা কতটুকু, এতটুকু ভলিউমটা, এতটুকু ভলিউম হচ্ছে ভি নট, এতটুকু ভলিউম হচ্ছে ভি নট। আর এটা যে ঢাল, এটা যে ঢাল এম, এমটা কত হবে, এমটা হবে ভি নট বাই 273। ঠিক আছে? আর একটা জিনিস বলো, এই তাপমাত্রা তাহলে কত তাপমাত্রা বলতে পারবা? এই তাপমাত্রাটা কত তাপমাত্রা? এই তাপমাত্রা হচ্ছে এমন তাপমাত্রা যেই তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য। এই তাপমাত্রা হচ্ছে এমন তাপমাত্রা যেই তাপমাত্রায় গ্যাসের আয়তনটা কত, শূন্য। তাহলে এইটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা, আর এটার এক্সাক্ট ভ্যালু আসে -273.16 ডিগ্রি সেলসিয়াস, -273.16 ডিগ্রি সেলসিয়াস, বা এটাকে -273 ডিগ্রি সেলসিয়াসও বলতে পারি। 0.16টাকে না দিলেও চলে, বাট এক্সাক্ট যদি তুমি ভ্যালু বের করতে চাও তাহলে এক্সাক্ট ভ্যালু হচ্ছে তোমার -273.16, বা শুধু -273 ডিগ্রি সেলসিয়াস লিখলেও হয়। ক্লিয়ার? বা তুমি চাইলে এটাকে কত লিখতে পারো, বা এটাকে চাইলে তুমি -273 ডিগ্রি সেলসিয়াস তাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। দেখো তো বুঝতে পারছো কিনা, মানে 0.16টাকে চাইলে নাও লিখতে পারো আর কি। এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে পরম শূন্য তাপমাত্রা। এই তাপমাত্রাকে কি বলা হবে, এই তাপমাত্রাকে বলা হবে পরম শূন্য তাপমাত্রা। কারণ যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেটাকে আমরা কি বলে থাকি, পরম শূন্য তাপমাত্রা বলে থাকি। তাহলে এটাকে তাহলে আমরা কি বলবো,
এই যে এই তাপমাত্রাকে বলা হবে পরম শূন্য তাপমাত্রা। এটাকে বলা হবে পরম শূন্য তাপমাত্রা। এটার কিছু বৈশিষ্ট্য আছে, সেটা আমরা পরে আলোচনা করব। যেমন পরম শূন্য তাপমাত্রাতে গ্যাসের আয়তন শূন্য হয়, গ্যাসের গতিশক্তি শূন্য হয়ে থাকে। বাট অ্যাকচুয়ালি কোনো গ্যাসের আয়তনকে কি জিরো করা পসিবল বলো তো? অ্যাকচুয়ালি কোনো গ্যাসের আয়তনকে কি জিরো করা পসিবল বলো তো? জিরো করা পসিবল না। তাই আমরা কি করি, এটাকে এরকম একটু ডট ডট রেখে দিই, বুঝছো? যেহেতু জিরো করা পসিবল না। আচ্ছা, একটু করে সুন্দর করে আঁকি দাও, এটাকে একটু করে আমি মুছে দিই, এখানে ডট ডট করে দিই আমরা এটাকে। যেহেতু কোনো গ্যাসের আয়তনকে এক্স্যাক্টলি জিরো করা পসিবল না, তাই আমরা এখানে কি করতে পারি, এটা ডট ডট দেখা দিতে পারি। বুঝছি গ্রাফটা আমরা? এই গ্রাফটা কি বোঝা গেছে ভাই? দেখো তো, হ্যাঁ দেখো তো, এই গ্রাফটা কি বোঝা গেছে তোমাদের? একটা গ্রাফ তো তুমি এটা পাইলা। হ্যাঁ, তাহলে একটা আমাকে যদি তাহলে কি আঁকতে বলে, এটার গ্রাফ আঁকতে বলে, কোনটার গ্রাফ? এটার গ্রাফ আঁকতে বলে, তাহলে আমি কিন্তু কোন গ্রাফটাকে দিব? এই গ্রাফটাকে দিব। এটার গ্রাফ যদি বলে, তাহলে আমি এই গ্রাফটাকে এঁকে দিব। ওকে, আচ্ছা। পরম শূন্য তাপমাত্রাকে আমরা 0 কেলভিন তাপমাত্রাও বলে থাকি। 0 কেলভিন, এটা কিন্তু ওকে না, এটা 0 কেলভিন। কেমন? এটা ওকে না, এটা 0 কেলভিন। আচ্ছা, আরেকটা গ্রাফ আছে, চলো সেটা একটু দেখাই দিয়ে আসো। আরেকটা গ্রাফ আছে, কোনটা কোন সময় আঁকবা সেটা আমি দেখাই দিব, টেনশন নেওয়ার দরকার নেই। আরেকটা গ্রাফ আছে, আরেকটা গ্রাফ হচ্ছে, তুমি কিন্তু আরেকটা সূত্র এখানে পাইছো। কি সূত্র পাইছো এখানে? তুমি কিন্তু একটা পাইছো সূত্র এখানে, ভি ইজ প্রপোর্শনাল টু টি পাইছো, যেটাকে আসলে প্রপোর্শনাল চিহ্ন উঠাই দিলে তুমি ভি ইজ ইকুয়াল টু কে টি পাইতা। তাহলে এটা কিসের মতো? তুমি যদি ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস আঁকো, এখানে ধরো আমি ওয়াই অ্যাক্সিস আঁকলাম, এখানে ধরো আমি ওয়াই অ্যাক্সিস আঁকলাম, আর ধরা যাক আমাদের এই পাশে আমি এক্স অ্যাক্সিস আঁকলাম। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। ওকে, তার মানে এখন দেখো, আমি এখানে ভি কে আঁকতেছি, আর এখানে আমি টেম্পারেচার দিচ্ছি, যেটা কেলভিন এককে। আচ্ছা, তাহলে এবার বোঝার চেষ্টা করো। এখানে যদি তুমি লক্ষ্য করে দেখো, তুমি কিন্তু এখানে এটাকে ওয়াই দিছো, এটাকে এক্স দিছো, তাহলে এটা কিন্তু ওয়াই ইকুয়াল টু এম এক্স এর মতো, তাহলে এটা কিন্তু মূলবিন্দুগামী হবে। তাহলে এই সরল রেখাটা কিরকম হবে তাহলে? তখন সেই ক্ষেত্রে এটা হবে মূলবিন্দুগামী। সেই ক্ষেত্রে এই টেম্পারেচারটা কত হবে বলতে পারবা? এটা কি 0 ডিগ্রি সেলসিয়াস হবে? এটা কি 0 ডিগ্রি সেলসিয়াস হবে? না, এটা কিন্তু 0 কেলভিন হবে। এটা কিন্তু 0 কেলভিন হবে। কথাটা বুঝো, কখন সরল রেখাটা মূলবিন্দুগামী হবে আর কখন এটা এরকম করে যাবে? যদি তোমাকে আয়তন বনাম, তোমাকে যদি কি বলা হয়, তোমাকে যদি আয়তন বনাম ডিগ্রি সেলসিয়াসে গ্রাফ আঁকতে বলে, ডিগ্রি সেলসিয়াস, তাহলে গ্রাফটা হবে এরকম। আর তোমাকে যদি কোয়েশ্চনে আয়তন বনাম কেলভিন তাপমাত্রার গ্রাফ আঁকতে বলে, তাহলে গ্রাফটা হবে মূলবিন্দুগামী। তবে গ্যাসের আয়তন কখনোই শূন্য হতে পারে না, তাই এটাকে একটু করে মুছে দিয়ে তুমি এখানে ডট ডট করে দিবা। যদি ডট ডট নাও থাকে, ধরে নিবা যে এখানে ডট ডট আছে। যদি ডট ডটটা দেওয়া উচিত, বাট অনেক সময় আঁকার সুবিধার জন্য ডট ডটটা দেয় না আর কি। বোঝা গেছে তাপমাত্রা ইয়াটা গ্রাফটা কোন সময় কোন গ্রাফ আঁকবা? বুঝতে পারছো? তোমাকে যদি কি বলে, হ্যাঁ, তোমাকে যদি ভি বনাম ডিগ্রি সেলসিয়াসে গ্রাফ আঁকতে বলে, তাহলে আঁকবা বাম পাশেরটা। আর তোমাকে যদি ভি বনাম এই যে কেলভিন এককে গ্রাফ আঁকতে বলে, তাহলে আঁকবা কিন্তু তুমি মূলবিন্দুগামীটা। ডট ডট কেন দেওয়া হয়? কারণ হচ্ছে গ্যাসের আয়তন কিন্তু আমরা 0 করতে পারি না। এইখানে এক্স্যাক্টলি এটা তো 0 0 বোঝাচ্ছে, তো 0 0 তো হয় না আসলে, তাই ডট ডট দিতে হয়। কেমন? ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। চলো আমরা নেক্সটে চলে যাই। এই যে ফার্স্ট গ্রাফটা এরকম করলাম, এটাকে জাস্ট আমি ভেঙে এরকম লিখলাম, জাস্ট ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর মতো বানাইছি। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, আর কিছুই না। ওকে, চলো নেক্সটে চলে যাই। আসো আমরা কোয়েশ্চন সলভ করি। দেখো আমাকে কি বলতেছে, P1 P2 P3 এর মধ্যে কে বড় কে ছোট। তোমাদেরকে নিয়ম শিখাইছি কিভাবে করবা। আমি যে স্ক্রিনশট নিব, তোমাদের স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, তোমরা জাস্ট খাতায় আঁকবা। একটা সেকেন্ড। তাহলে আমরা যদি এখানে দেখতে চাই, অলরেডি তোমাকে এই নিয়মগুলো আমি শিখাই দিচ্ছি, এই অঙ্কগুলো কীভাবে সলভ করতে হয়। তারপরে চলো আরেকবার দেখাই আসো। আমাকে বলছে কোনটা বড় কোনটা ছোট, ঠিক আছে? এটা একদম পান্তাভাত টাইপের ম্যাথ দেখাচ্ছি। দেখো, ফার্স্টে কী করতে হয় বলো তো? এক্স অক্ষ বরাবর একটা লম্ব টানতে হয়। এই যে দেখো, ফার্স্টে এক্স অক্ষ বরাবর একটা লম্ব টানতে হয়। টানলাম। তো টানার পরে এখানে তাহলে বলো তো আমি কোন ভ্যালুটাকে ফিক্স করে ফেলছি? যেটা এক্স অক্ষ বরাবর লম্ব টানছি, এক্স অক্ষ বরাবর টেম্পারেচার আছে, তাহলে আমি টেম্পারেচারটাকে কী করে ফেলছি? এখানে ফিক্স করে ফেলছি। তাহলে এখানে টেম্পারেচার একটা ফিক্সড ভ্যালু পেয়ে গেছে। পাওয়ার পরে আমি কি করবো? এইখান থেকে হচ্ছে আমি এই যে ধরো, তাহলে এখানে দেখো 3টা পয়েন্ট পাইলাম। একটা ছেদবিন্দু এখানে, একটা ছেদবিন্দু এখানে, একটা ছেদবিন্দু এখানে। এই ছেদবিন্দুগুলো থেকে আমি এখানে এই লাইন টানবো। তাহলে এটা লাইন টানলাম একটা। তারপরে ধরো যাক এই ছেদবিন্দু থেকে লাইন টানলাম একটা। তারপর ধরো যাক এই ছেদবিন্দু থেকে লাইন টানলাম একটা।
ঠিক আছে, তাহলে এবার আমাকে দেখো তো, আমি যদি এখানে বলি তোমাকে এই যে এই আয়তনটা তাহলে কত হবে, এটা P3 থেকে আসছে তাহলে এটা হবে V3, এটা আসছে P2 থেকে তাহলে এই ভলিউমটা হবে V2, এটা আসছে P1 থেকে তাহলে এটা হবে V1। তো তুমি দেখতেছো উপরে আছে V3, তাহলে উপরে যদি V3 থাকে তাহলে V3টা সবার বড়, V3 গ্রেটার দেন V2 গ্রেটার দেন V1 হবে। এখন এটা সূত্র আমরা সবাই জানি, PV ইকুয়াল টু nRT হয়ে থাকে, PV ইকুয়াল টু nRT হয়ে থাকে। তাহলে এখানে কোনটা কনস্ট্যান্ট, এখানে কিন্তু এখানে আমাকে প্রেসারটা বের করতে হবে তাই না, আর এখানে টিটা কনস্ট্যান্ট, তাহলে একটা কাজ করি প্রেসারটাকে আমি পাশে পাঠাই দিই, তাহলে B ইজ ইকুয়াল টু তাহলে কত হবে nRT ইন্টু 1/P হবে, ইন্টু 1/P হবে। তো দেখো তুমি এখানে NR তো আগে থেকে কনস্ট্যান্ট, টেম্পারেচারটা তুমি কনস্ট্যান্ট করে ফেলছো, তাহলে এই পুরো টার্মটা কনস্ট্যান্ট হবে না, এই পুরো টার্মটা কনস্ট্যান্ট হবে না, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, এখান থেকে আমি পেয়ে যাব V ইজ প্রপোর্শনাল টু 1/P। তাহলে যদি এরকম হয় V3 গ্রেটার দেন V2 গ্রেটার দেন V1, তাহলে উল্টা সম্পর্ক হবে প্রেসারেরটা, তাহলে P3 থেকে P2 বড়, P2 থেকে P1 বড়। দেখো এটা বুঝতে পারছো কিনা, এটা হচ্ছে আনসার। দেখো এটা বুঝতে পারছো কিনা, এটা কি বোঝা গেছে? P1 কিন্তু বড়, এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক হইলে P3 বড় হইতো, বাট সম্পর্কটা হচ্ছে এখানে ব্যস্তানুপাতিক। ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে চলো নেক্সটে চলে যাই। দেখো বলতেছে কি 1 মিটার কিউব গ্যাসের তাপমাত্রা হচ্ছে এত, স্থির চাপে গ্যাসটাকে সংকুচিত করে আয়তন এত করা হইলো, গ্যাসের তাপমাত্রার কি পরিবর্তন হবে? দেখো কি বলছে এখানে, এত মিটার কিউব, তার মানে এটা হচ্ছে আগের আয়তন, তাপমাত্রা ছিল এতটুকু, তার মানে আমার যদি খেয়াল করি এখানে এটা হচ্ছে V1 আর এটা হচ্ছে আমাদের T1। বলছে চাপ স্থির রাখবা, তাহলে স্থির চাপ মানে তাহলে এখানে চার্লসের সূত্র ইউজ হবে, সংকুচিত করে আয়তনটাকে এত বানাইছো তাহলে এটা হচ্ছে V2, তাহলে এটা হচ্ছে V2, তাহলে গ্যাসের আয়তনটাকে তুমি এত বানাইছো তাহলে এটা কি হবে, এটা হচ্ছে V2। তো বলতেছে তাহলে তোমার গ্যাসের তাপমাত্রার কি পরিবর্তন হবে, তাহলে আগে T2 বের করে ফেলো। তাহলে এখানে যদি আমার যদি এখানে দেখো আমরা জানি সবাই B ইজ প্রপোর্শনাল টু T হয়ে থাকে, যেহেতু এখানে আমার কাছে চাপ স্থির, এখানে আমার কাছে চাপ স্থির, তাইলে আমরা তাহলে এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমি আমার তাহলে দরকার T2, তাহলে আমি লিখতে পারি এখানে V1/V2 ইকুয়াল টু T1/T2, তাহলে আমার T2 দরকার। তুমি জানো চাইলে একসাথে তুমি T2টাকে ডাইরেক্ট লিখতে পারো, কিভাবে ডাইরেক্ট লিখতে পারো আমি জানো, আমি তোমাকে দেখাই কিভাবে তুমি T2টাকে ডাইরেক্ট লিখবা, ওই যে লাইনটা স্কিপ করে। দেখো T এর সাথে B এর সম্পর্ক কিরকম, ব্যস্তানুপাতিক, তাহলে T2 যদি এখানে থাকে তাহলে B2 থাকবে উপরে, তাহলে B2 উপরে থাকলে B1 থাকবে নিচে, আর V1 নিচে থাকলে T1 থাকবে উপরে। লেখার নিয়মটা বুঝতে পারছো? দেখো B এর সাথে T এর সম্পর্কটা কিরকম, B এর সাথে T এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, তাহলে তুমি যদি T2 লিখো তাহলে তোমার B2টাকে কি লিখতে হবে, উপরে লিখতে হবে, আর B2 উপরে থাকলে B1 সবসময় নিচে বসবে, আর V1 নিচে বসা মানে T1টা কিন্তু উপরে বসা। ঠিক আছে, এটা হচ্ছে এইভাবে ডাইরেক্ট তুমি লিখে দিতে পারো। তাহলে এখানে আমি যদি ভ্যালুগুলো বসাই তো তুমি চাইলে এক লাইন ডিটেলসে লিখেও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে দেখো আমি তাহলে কি পাচ্ছি, এখানে আমি যদি T2 বের করতে চাই, T2, তাহলে চলো ভ্যালুগুলো বসাই দিই। তাহলে V2 আর V1 ভ্যালু কত দেখো, V2 দেওয়া আছে কত 0.4, আর V1 কত, V1 হচ্ছে 1, আর T1 কত, এখানে T1 হচ্ছে তোমার 17 প্লাস 273, তার মানে 290 আর কি। তাহলে এখানে দেখো T2টা তাহলে কত চলে আসবে, T2 ভ্যালু আসবে এখানে 0.4 ইন্টু 17 প্লাস 273, তাহলে এখানে আসছে 116 কেলভিন, 116 কেলভিন। তাহলে এখানে তুমি যদি এটাকে ডিগ্রি সেলসিয়াস হিসাব করো বা সমস্যা নেই, তুমি তাপমাত্রা হ্রাস করতে হবে, বুঝতেছো, তাহলে তাপমাত্রা হ্রাস করতে হবে, তাহলে কত করবা, এই যে 17 প্লাস 273 ছিল আগে, এখান থেকে তাহলে কাকে বাদ দাও, কারণ আমাকে পরিবর্তন জিজ্ঞেস করছে, 116কে বাদ দাও, তাহলে দেখো এখানে কত আসবে, 17 প্লাস 273 মাইনাস আনসার 174 কেলভিন। তাহলে তাপমাত্রা কতটুকু হ্রাস করতে হবে, 174 কেলভিন হ্রাস করতে হবে, তাপমাত্রা পরিবর্তন হচ্ছে এত, তাহলে তাপমাত্রা 174 কেলভিন হ্রাস পাবে, তাপমাত্রা 174 কেলভিন হ্রাস পাবে। ক্লিয়ার ভাই, বোঝা গেছে নাকি? দেখো তো এটাই হচ্ছে তোমার কাছে এখানে আনসার। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছি। ওকে, তাহলে চলো নেক্সটে চলে যাই, সোজা অঙ্ক ছিল। দেখো নেক্সটে বলতেছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন হচ্ছে এত, 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উক্ত গ্যাসের আয়তন এত হয়, তাহলে পরম শূন্য তাপমাত্রার মান কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। দেখো কি বলছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন এত, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটার আয়তনটাকে আমি V0 বলতে পারি না চাইলে? ভাই বলো তো একটু করে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন আছে সেটাকে আমি V0 বলতে পারি না? V0 বলা যায় এটাকে V0?
0°C তাপমাত্রা, হ্যাঁ ভেরি গুড। আর বলছে উক্ত গ্যাসের আয়তন এত হবে, মানে 65°C তাপমাত্রায়, তার মানে 65 জন্য আয়তন হচ্ছে এত হয়ে থাকে। তাহলে পরম শূন্যর মান কত সেটা বের করতে বসে। এটা কি তুমি চাইলে সুন্দর মধ্যে কিন্তু গ্রাফ দিয়ে বের করতে পারো। কিভাবে? এই যে তুমি বুঝতে পারতেছো, এটা কিন্তু ভি বনাম টি এর গ্রাফ হবে না, এটা হবে ভি বনাম থিটার গ্রাফ, কারণ এখানে ডাটাগুলো সব থিটাতে দেওয়া আছে। তার মানে তুমি তো জানো গ্রাফটা এরকম হয়ে থাকে, তাই না? গ্রাফটা একটা সরল রেখা হয়ে থাকে, তুমি জানো গ্রাফটা একটা সরল রেখা হয়ে থাকে, তুমি জানো। ওকে, এবার চলো একটু পয়েন্টগুলো বের করার চেষ্টা করি। তাহলে এখানে কিন্তু ভি হয় আর এখানে কিন্তু থিটা হয়ে থাকে, রাইট? এখানে ভি হয়ে থাকে, এখানে কি হয়ে থাকে? থিটা হয়ে থাকে। সলিউশন করতেছি এখানে। একটা কাজ করি, সামান্য নিচে নামাই আসো, এটাকে চলো সামান্য নিচে নামাই দিই। ওকে, তাহলে এবার একটা জিনিস বলো তো আমাকে, এই পয়েন্ট, এটা তো জিরো, তাহলে এই পয়েন্টটাকে আমি কত বলতে পারবো? যে কোনো পয়েন্টের যখন তুমি স্থানাঙ্ক লিখো, যে কোনো পয়েন্টের যখন তুমি স্থানাঙ্ক লিখো, এক্সটাকে আগে লিখো, ওয়াইটাকে পরে লিখো, রাইট? যে কোনো পয়েন্টের স্থানাঙ্ক লেখার সময় এক্সটাকে আগে লিখো, ওয়াইটাকে পরে লিখো। তাহলে এটাকে লিখতে পারবো আমি 0,0,1। সবাইকে একমত দেখো তো? কারণ এখানে 0°র জন্য ভলিউম হচ্ছে 1 cc, তাহলে এটাকে লিখতে পারবো, এই যে একশোকে কিন্তু 0 আছে, মানে একশোকে থিটা আছে, তাহলে থিটাটাকে আগে লিখতে হবে, 0°র জন্য 1। এই পয়েন্টটাকে আমি কত বলতে পারবো? এই পয়েন্টটাকে 65°C তাপমাত্রায় আয়তন কতটুকু? 1.238। এটাকে আমি এভাবে লিখতে পারি না, বলো তো এখানে? এটাকে কি এভাবে লিখতে পারি? ওকে, তাহলে এইবার এই পয়েন্টটাকে আমি কত বলতে পারি? এই পয়েন্টে কিন্তু আমি টেম্পারেচারের মানটা জানি না, তাহলে এখানে থিটার মানটা আমাকে বের করতে হবে। আর এই পয়েন্টে কিন্তু আয়তনটা 0 হয়ে থাকে, যেহেতু পরম শূন্য তাপমাত্রা, থিটাটাকে আমাকে বের করতে হবে। এটা কি বুঝতে পারছো? দেখো তো একটু করে। এই যে 3টা পয়েন্ট আমরা বললাম, এই 3টা পয়েন্ট কি বোঝা গেছে? যে আমি তাহলে কি বললাম, 0°তে আমার ভলিউম হচ্ছে 1, তাহলে একটা পয়েন্ট পাইছি 0,1, আর একটা পাইছি 65তে ভলিউম হচ্ছে 1.238, তার একটা পয়েন্ট পেলাম 65,1.238। আর আমাকে এই পয়েন্টটাতে টেম্পারেচার বের করতে বসে, এই পয়েন্ট আমি যদিও জানি -273 আসবে, এই পয়েন্টটা তাহলে তোমার হচ্ছে থিটা, আর ভলিউম তো 0, কারণ এটা যেহেতু 100কে ছেদ করছে। তাহলে এবার আমি যদি এটা কাজ করি, আমি যদি এটাকে এ পয়েন্ট বলি, এটাকে যদি বি পয়েন্ট বলি, এটাকে যদি সি পয়েন্ট বলি, এই 3টা পয়েন্ট একই সরল রেখার উপর অবস্থিত না? যেহেতু 3টা পয়েন্ট একই সরল রেখার উপর অবস্থিত হবে, তাহলে যে কোনো 2টা পয়েন্ট দ্বারা আমি যখন ঢাল বের করবো, ঢালের সূত্র তোমরা নিশ্চয়ই জানো, y2 - y1 / x2 - x1। সরল রেখা সবাই পড়ছো না? সরল রেখা, হ্যাঁ। তাহলে এখানে আমি কিন্তু ইজিলি ঢালটা মানে করে, আর ঢাল দিয়ে আমি কিন্তু থিটাটা বের করে ফেলতে পারি। তাহলে এখানে আমি বলতে পারি এম অফ এ বি এটা ইকুয়াল টু কত হবে? এম অফ বিসি। তাহলে এখান থেকে যদি আমি বের করার চেষ্টা করি, দেখো তাহলে এম অফ এ বি কত হবে? y2 - y1, রাইট? তাহলে এখানে কত আসবে দেখো, আমার এখানে তাহলে এ বি, তাহলে এখানে y2 হচ্ছে 1 থেকে তাহলে 0 বাদ দিব, আর 0 থেকে তাহলে থিটা বাদ দিব, 0 থেকে তাহলে থিটা বাদ দিব। এই যে y2 থেকে 1 বা 0 বাদ দিলাম, 1 থেকে 0 বাদ দিলাম, 0 থেকে থিটা বাদ দিলাম, ঠিক আছে? তারপর ইকুয়াল টু বিসি। তাহলে বিসির এখানে দেখো তো কত আসবে? 1.238 থেকে 1.238 থেকে 1 বাদ দিব, আর 65 থেকে 0 বাদ দিব, 65 থেকে 0 বাদ দিব। তাহলে এখানে দেখো তাহলে কত চলে আসবে? এই জায়গায় চলে আসবে। তাহলে থিটাটা দেখো, এটা আসবে 1, এটা আসবে মাইনাস থিটা, আর এখানে চলে আসবে, উপরে চলে আসবে 0.238, উপরে চলে আসবে কত? 0.238, নিচে চলে আসছে এখানে 65। তাহলে এই জায়গা থেকে তুমি কিন্তু থিটাটা আসলে পেয়ে যাবা। দেখো তো থিটা কত আসবে এখানে, থিটা কত আসবে দেখো। তাহলে থিটা আসবে তোমার কাছে এখানে আমাদের 65 / 0.238, অবশ্যই আগে মাইনাস হবে, তাহলে -273.1°C। ওই 0.1টাকে নিয়ে এত চিন্তা করিও না, যেটা আসবে সেটাই তুমি আনসার লিখে দিবা, ঠিক আছে? দেখো এটা বোঝা গেছে কিনা, এটা কি ক্লিয়ার ভাই? ভেরি গুড, ভেরি গুড, বুঝতে পারছো আশা করি। চলো আমরা নেক্সটে চলে যাই। এটাই তাহলে আমার পরম শূন্য তাপমাত্রা। দেখো বলো দেখি, বলছে কি নিচে এ ড্যাশ বিন্দুতে ভি কত হবে সেটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, এ ড্যাশ বিন্দুতে। তাহলে এটা তো খুবই ইজি, এখানে লক্ষ্য করে দেখো, এটা তো খুবই ইজি। আমরা যদি এখানে দেখো, এখানে অলরেডি সিটা কত হবে সেটা আমি জানি, অ্যাঙ্গেলটাও দেওয়া আছে 60°। এই যে y = mx + সি দিয়ে আমি ইজিলি করে ফেলতে পারি। তাহলে এখানে এই সরল রেখার, এই যে এই সরল রেখাটা, এই সরল রেখা, এই যে একটা সরল রেখা, এই সরল রেখার উপরে আমি যদি সরল রেখার সমীকরণটা বের করতে পারি, সেই সমীকরণে আমি y এর মান, আমি x এর মানটা বসাই দিয়ে yটা বের করে ফেলতে পারবো না? বলো তো, আমি যদি সরল রেখার সমীকরণটা বের করে ফেলতে পারি, তাহলে সেই সরল রেখার সমীকরণে
এক্স এর মানটা বসাই দিয়ে আমি কিন্তু ওয়াইটা ইজিলি বের করে ফেলতে পারবো। তাহলে আমি যদি বের করতে চাই, তাহলে এখানে ঢাল কত হবে, এম ইকুয়াল টু আমরা সবাই জানি ট্যান থিটা হয়, তোমরা সরলরেখা পড়ে আসছো সবাই। তাহলে এখানে কত হবে, ট্যান 60 ডিগ্রি হবে। তাহলে ট্যান 60 ডিগ্রি মানে কত হয়ে থাকে, √3 হয়ে থাকে। তাহলে এখানে তাহলে ইকুয়েশনটা তাহলে কত হবে, সরলরেখার ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু তাহলে কত, এম হচ্ছে তোমার √3 এক্স প্লাস হচ্ছে কত, সি হচ্ছে এখানে 100। তাহলে তুমি যদি এখন এই যে এ ড্যাশ বিন্দু যদি বের করতে চাও, এ ড্যাশ বিন্দুর জন্য আমাদের এই যে ওয়াই কত আসবে, ওয়াই এর জায়গায় আমি ভি বসাইতে পারি, আর এক্স এর জায়গায় তাহলে কত বসাবো, এক্স এর জায়গায় বসাবো 273 যোগ 100। জাস্ট সরল লাগে, ম্যাথের কনসেপ্ট এখানে ইউজ হচ্ছে। তাহলে এখান থেকে তুমি ভি ইকুয়াল টু পেয়ে যাবা। দেখো তো এটা বুঝতে পারছো কিনা। তাহলে কত আসবে, √3 × 273 প্লাস 100, তাহলে এটা আসবে 572.849, 572.849। এটা কোন এককে আসবে, একক দেওয়া আছে, একক এখানে দেওয়া নেই, বাট এখানে একক দেওয়া থাকা দরকার ছিল। এখানে ধরো ভলিউমটা সেন্টিমিটার একক কিউবে দেওয়া, কথার কথা ধরো এটা বলে দিবে অবশ্যই। তাহলে ভলিউমটা আসবে সেন্টিমিটার কিউব। এটা হয়তো টাইপিং মিস্টেক হয়েছে, এক্সট্রিমলি সরি, দেয় আর কি জিনিসটা। তাহলে এটা হচ্ছে তোমার আনসার। দেখো তো বোঝা গেছে কিনা। এটা কি বুঝতে পারছো অঙ্কটা? ওকে, হ্যাঁ। তাহলে চলো নেক্সটে চলে যাই, আসো। নেক্সটে বলতেছে দেখো 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তুমি একটা বেলুনকে 850 সেন্টিমিটার কিউব আয়তন পর্যন্ত ফুলানো হলো। এই আয়তন বেলুনটির সর্বাধিক প্রসারণ ক্ষমতার 12/13। বেলুনটিকে যদি এমন একটা স্থানে নেওয়া হয় যেখানে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, তাহলে বেলুনটা কি ফেটে যাবে? কত তাপমাত্রায় বেলুনটা ফাটবে সেটা তোমার জিজ্ঞেস করা হয়েছে। তো চলো আমি তোমাকে বুঝাই বলে, একদম ইজি অঙ্ক। তাহলে সলিউশন যদি করতে চাই, দেখো সলিউশন। ধরো ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ। তো ভূপৃষ্ঠের মধ্যে ধরো আমি বেলুনটাকে অ্যাট ফার্স্ট আমি এই জায়গায় রাখছি। তাহলে এই জায়গায় যদি আমি বেলুনটাকে রাখি, তাহলে এই জায়গায় বেলুনে এখানে টেম্পারেচার কতটুকু, এই জায়গায় টেম্পারেচার কতটুকু, টেম্পারেচার সেটা হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস। আর এই জায়গায় বেলুনের যদি ভলিউম V1 ধরি, সেই V1টা কতটুকু, 12/13 অফ সর্বাধিক প্রসারণ ক্ষমতা। এটাকে যদি আমি এখানে ধরো আমি ভি ধরলাম, সর্বাধিক প্রসারণ ক্ষমতাকে আমি ভি ধরলাম, তাহলে সেই বি এর 12/13 হচ্ছে ইনিশিয়াল অবস্থায় আয়তন আছে। ঠিক আছে, ওকে। এখন বেলুনটাকে এমন একটা স্থানে নেওয়া হয়েছে, আগে একটা চলো আমরা বের করার চেষ্টা করি। বলো তো বেলুনটা কত আয়তনে পৌঁছালে ফাটবে, বা বেলুন ফাটার আগে বেলুনের আয়তনটা, মানে ফাটার ধরো 0.1 মিলিসেকেন্ড বা 0.1 মাইক্রোসেকেন্ড আগে বেলুনের আয়তন কত হবে বলতে পারবা? যদি বেলুনের সর্বাধিক প্রসারণ ক্ষমতা যদি আমি এই যে এটাকে ভি ধরে থাকি, ছোট হাতের ভি, তাহলে বেলুন যখন ফাটার আগ মুহূর্তে বেলুনের আয়তন কিন্তু হবে ছোট হাতের ভি পরিমাণ। তাহলে একটা জিনিস আমরা করতে পারি, আমি তো জানি না কত তাপমাত্রায় ফাটবে, চলো এটা বের করে ফেলি। তো এখানে আমরা তাহলে বের করতে পারি যেরকম যে, অথবা আমরা আগে যেহেতু আমাকে বের করতে বলছে 35 ডিগ্রিতে ফাটবে কিনা, সেটা আগে চলো বের করি, আসো। ঠিক আছে, যদিও ওইটা বের করাটা আগে সহজ, কত তাপমাত্রায় ফাটবে সেটা তুমি যদি জেনে যাও বাকিটা বের করা সহজ, বাট আমরা চলো সিকোয়েন্সিয়ালি আগাই। তাহলে আমাকে বলতেছো তুমি এই বেলুনটাকে একটা স্থানে নিয়ে গেছো যেখানে টেম্পারেচার 35 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে তুমি V2টা বের করে ফেলো। আচ্ছা বলো তো, এখানে কোনো প্রশ্নের কোনো জায়গায় চাপ নিয়ে কোনো কথা বলছে? প্রশ্নের কোনো জায়গায় চাপ নিয়ে কোনো কথা বলা হয়েছে? প্রশ্নের কোনো জায়গায় চাপ নিয়ে কোনো কথা বলা হয়েছে? আনসার হচ্ছে না। তোমার প্রশ্নে যদি কোনো একটা কিছু নিয়ে কোনো কথা বলা না হয়, মনে রাখবা সেটা যেমন ছিল তেমনই আছে। ঠিক আছে, মানে যেহেতু এখানে কোয়েশ্চনে প্রেশার নিয়ে কিছুই বলে নাই, তাহলে আমি নিজে থেকে তাহলে ধরে নিব না প্রেশার ডাবল হয়ে গেছে, প্রেশার ট্রিপল হয়ে গেছে, সেটাকে আমি ধরবো না। তাহলে আমি ধরে নিব প্রেশার কনস্ট্যান্ট আছে, যেহেতু প্রেশার নিয়ে কিছু বলে নেই। হ্যাঁ, চালু ধরতে পারো, তখন মানে কাটা খাবা আর কি। যদি চিন্তা করতে পারো প্রেশার মনে মনে ধরে নিলাম প্রেশার বেড়ে গেছে, তো কত বাড়ছে সেটা তো আমি জানি না। এই জন্য কোয়েশ্চনে কিছু দেওয়া না থাকলে কি মনে রাখবা, প্রেশারটা এখানে কনস্ট্যান্ট। কোয়েশ্চনে কিছু দেওয়া না থাকলে প্রেশারটাকে স্থির হিসেবে বিবেচনা করবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি তাহলে কি বের করে ফেলতে পারি, V2 বের করে ফেলতে পারি। তো বি এর সাথে টি এর সম্পর্ক কি সমানুপাতিক, তাহলে সমানুপাতিক হলে V2কে এখানে লিখলে T2কে এখানে লিখবা, T1টাকে এখানে লিখবা, V1টাকে এখানে লিখবা, শেষ। এক লাইনে লিখে দিছো। চাইলে ওরকম করে B is proportional to T ভেঙে ভেঙেও লিখতে পারো। এই যে সিধা আমি বলবো তুমি ভেঙে ভেঙে লিখো, B is proportional to T, তারপরে সমান চিহ্ন আনো, পরে হচ্ছে আবার B1 T1 এভাবে লিখো, বাট ডাইরেক্ট তুমি চাইলে এভাবে লিখতে পারো। তাইলে যদি আমি ভ্যালুগুলো বসাই দিই, এখানে দেখো তো V2টা কত আসবে, এখানে তাহলে কত দেখো, এটা আমাদের T2 কত, T2 হচ্ছে 35, তাহলে 35 সালে তুমি তাহলে 273 যোগ করো। আর T1 কত, T1 হচ্ছে 17 সালে তুমি তাহলে এখানে 273 যোগ করো। অবশ্যই কেলভিন এককে নিতে হবে, বুঝছো? ইন্টু V1 মানে কত, এখানে ওই যে 12/13 অফ
তোমার সর্বাধিক প্রসারণ ক্ষমতা। আমি সর্বাধিক প্রসারণ ক্ষমতায় কত ধরে নিছি, ছোট হাতের ভি ধরে নিছি। তাহলে এখানে দেখো তো ভিটুটা কত আসে, সেটা সর্বাধিক প্রসারণ ক্ষমতার বেশি আসে না কম আসে? দেখো 35 + 273, 17 + 273 ইন্টু 12/13, তাহলে এটা আসবে 0.98 ভি, 0.98 ভি। সেটা কিন্তু কার থেকে কম, সর্বাধিক প্রসারণ ক্ষমতায় কম। তাহলে 35 ডিগ্রিতে বেলুনটা কি ফাটবে? ফাটবে না। আনসার হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেলুন কিন্তু কি হবে না, ফাটবে না। তাহলে এবার কোশ্চেন করছে কত তাপমাত্রায় ফাটবে, কোশ্চেন করছে কত তাপমাত্রায় ফাটবে। চলো সেটা বের করার চেষ্টা করি, আসো। তাহলে আমি এমন তাপমাত্রায় ফাটবে যে তাপমাত্রায় ফাইনাল ভলিউমটা এই ছোট হাতের বি এর সমান হবে। তাহলে সেই তাপমাত্রা আমাকে বের করতে হবে, টি2 আমাকে বের করতে হবে। তাহলে টি এর সাথে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, তাহলে এখানে বি2 হবে ডিভাইডেড বাই হবে এখানে ভি1, আর এখানে হবে টি1, তাই না? যেহেতু টি এর সাথে সমানুপাতিক সম্পর্ক, তাহলে টি2 উপরে লিখলে বি2 কে উপরে লিখতে হবে, বি2 উপরে লিখলে ভি1 বসবে নিচে, ভি1 বসলে টি1 বসবে উপরে। ওকে, এরকম আর কি ব্যাপারটা। তারপরে যদি তুমি যাই, এখানে যাই, তাহলে এখন দেখো তো ভ্যালু যদি বসাই দিই, তাহলে এখানে আমার যখন ফাটবে তখন বিটুটা কত হবে, বিটু হবে ছোট হাতের ভি এর সমান, আর ভলিউমটা কত ছিল ভি1, 12/13 অফ সর্বাধিক প্রসারণ ক্ষমতা। আর টি1টা তাহলে কত ছিল 17, তাহলে 17 যোগ 273। তাহলে দেখো তো এই টেম্পারেচারটা কত আসে, তাহলে এটা আসবে 13/12 ইন্টু ইন্টু 17 + 273, তাহলে এটা আসবে 314.167, 314.167 কেলভিন। আর ডিগ্রি সেলসিয়াস যদি হিসাব করো, 273 বাদ দাও, তাহলে আসবে 41.167 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বলবা এত তাপমাত্রায় কি বেলুনটা ফাটবে? বুঝতে পারছো নাকি বুঝো নাই? তাহলে এত তাপমাত্রায় কিন্তু ফাটবে না, বাট অত তাপমাত্রায় কী হবে বলো তো, ফাটবে। ক্লিয়ার অঙ্কটা? তাহলে এত তাপমাত্রায় কিন্তু ফাটবে। ঠিক আছে, দেখো অঙ্কটা সবাই বোঝা গেছে কিনা, না বুঝলে আমাকে বলতে পারো। আরেকবার রিক্যাপ করব। দেখো বলতেছে কি, তোমার বেলুনটা যেটা ছিল প্রথমে, সেই বেলুনটাকে তুমি টি1 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখছো, সেই অবস্থায় আয়তন হচ্ছে সর্বাধিক প্রসারণ ক্ষমতার 12/13। এই দেখো সর্বাধিক প্রসারণ ক্ষমতার 12/13 বলতেছে। এরপরে তুমি যদি এটাকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার অঞ্চলে নিয়ে যাও, তাহলে সেটা ফাটবে কিনা। তাহলে কিভাবে চেক করবা, যদি তোমার ওই অবস্থায় আয়তন যদি সর্বাধিক প্রসারণ ক্ষমতা থেকে বেশি আসে, ধরো আমি বি2 করে যদি 1.1 ভি আসতো, তখন কিন্তু জিনিসটা ফেটে যাইতো, কারণ সেটা সর্বাধিক প্রসারণ ক্ষমতা থেকেও 10% বেশি। বাট এখানে কিন্তু অলরেডি কম, কিন্তু জিনিসটা বি থেকে 0.98 ভিটা নর্মাল ভি থেকে কম না, অবশ্যই কম। তাই বেলুনটা কিন্তু ফাটবে না 35-এ। তারপর জিজ্ঞেস করছে তাহলে কত তাপমাত্রায় ফাটবে, তাহলে আমাকে এমন তাপমাত্রা বের করতে হবে যে তাপমাত্রায় ফাইনাল ভলিউমটা ওই যে সর্বাধিক প্রসারণ ক্ষমতার সমান। তো সেখান থেকে আমি বের করলাম টেম্পারেচার হচ্ছে এত, মানে এত ডিগ্রি, তাহলে অত ডিগ্রিতে কিন্তু বেলুনটা কিন্তু ফাটবে। হোপফুলি সবাই বুঝতে পারছো। অঙ্কটা কি ক্লিয়ার ভাই সবার? ওকে, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। চলো আমরা তাহলে নেক্সটে চলে যাই, আসো দেখে আসো। বলতেছে এত তাপমাত্রায় বায়ুপূর্ণ একটি ফ্লাস্কের আয়তন এত, ওকে, স্থির চাপে ফ্লাস্কটির তাপমাত্রা এত থেকে এত উন্নত করা হলো, ফ্লাস্কটি থেকে কি পরিমাণ গ্যাস বেরিয়ে যাবে। দেখো একদম সিম্পল কোশ্চেন, এগুলা পান্তাপার টাইপের কোশ্চেন তোমার কাছে। দেখো কি বলতেছে, তোমার কাছে যেটা ফ্লাস্ক আছে, ওকে ভালো কথা, তো এটা বায়ুপূর্ণ, মানে এটা বায়ুপূর্ণ একটা ফ্লাস্ক, যেটা ইনিশিয়াল ভলিউম দেওয়া আছে কত, মানে আলটিমেটলি পাত্রের আয়তন কত এখানে। এটা দেখো বায়ুপূর্ণ ফ্লাস্কের আয়তন, বায়ুপূর্ণ ফ্লাস্কের আয়তন হচ্ছে এতটুকু। তার মানে এটার আয়তন যদি ভি1 হয়, সেটা যদি 0.5 মিটার কিউব হয়, তুমি কি বলতে পারবা ফ্লাস্কের আয়তনটা কত? বায়ুপূর্ণ ফ্লাস্কের আয়তন, তার মানে পুরো ফ্লাস্কটাই বায়ু দ্বারা পরিপূর্ণ। তাহলে বায়ুর আয়তন যেরকম 0.5, ফ্লাস্কের আয়তনে কত বলো তো, 0.5ই হবে। তাহলে ফ্লাস্কের আয়তনে কত, 0.5ই হবে। ঠিক আছে, তাহলে ফ্লাস্কের আয়তন যেটা আছে এটা কত হবে, এটা 0.5 মিটার কিউবই হবে। ওকে, এখন বলতেছে কি, এবং এখানে টেম্পারেচার কত দেওয়া বলো তো, ইনিশিয়াল টেম্পারেচারটা দেওয়া 25 ডিগ্রি সেলসিয়াস। বলতেছে তুমি যদি টেম্পারেচারটাকে বাড়াও, ধরো এখান দিয়ে কোনোভাবে তুমি হিট দিচ্ছ, বুনসেন মান্না দিয়ে ধরো তুমি এখানে হিট দিচ্ছ, ঠিক আছে, হিট দিয়ে কত তাপমাত্রায় পরিণত করছো, 27 ডিগ্রিতে পরিণত করছো, তাইলে কি পরিমাণ গ্যাস বেরিয়ে যাবে। তো তোমাকে বের করতে হবে আগে এটাকে ইমাজিনারি একটা ওয়াল চিন্তা করতে হবে, দেখতে হবে, চিন্তা করতে হবে। এরপরে টেম্পারেচার কত করলে ভলিউমটা কত হওয়া উচিত, কতটুকু পর্যন্ত এক্সটেন্ড করতে পারে বায়ুটা, তো সেটা বের করি আসো আগে ফার্স্ট। তাহলে ভি2 বের করবো। আচ্ছা এখানে চাপ নিয়ে কোনো কথা বলছো, চাপ নিয়ে বলো তো, আচ্ছা স্থির চাপ বলে দিছে,
চাপ স্থির বলে দিয়েছে, তাহলে তো কোনো সমস্যাই নেই। তাহলে এখানে আমরা কি ইউজ করতে পারবো, চার্জের সূত্র ইউজ করতে পারবো। তাহলে V2, এখানে তখন T2 রাখবো, এখানে T1কে রাখবো, এটা হবে V1। সো আমরা তাহলে বের করে ফেলতে পারি এখানে T2 কত, T2 হচ্ছে 27, তাই না? T2 হচ্ছে 27 মানে 27, আমি যদি লিখে দিতে পারি 300, বাট ভেঙে ভেঙে লিখি, যোগ 273, আর আগে ছিল 25 যোগ 273, আর ইনিশিয়াল ভলিউমটা কত ছিল 0.5। তাহলে এখানে দেখো কতটুকু তাহলে ভলিউম হইতে পারবে, এটা হচ্ছে কতটুকু ভলিউম হইতে পারবে V2। তাহলে V2 ইকুয়াল টু পারবে তোমার এখানে দেখো কত, 27 যোগ 273 ডিভাইডেড বাই 25 প্লাস 273 ইন্টু 0.5। তাহলে ভলিউম হইতে পারবে 0.50335 বা 336 মিটার কিউব। তাহলে এতটুকু ভলিউম হওয়া পসিবল, বা এতটুকু মানে এক্সটেন্ড হওয়া পসিবল। বাট কতটুকু তাহলে বের হবে, ফ্লাস্কের আয়তনের পরিমাণ গ্যাস কিন্তু পাত্রের মধ্যে রয়ে যাবে। তাহলে কতটুকু বের হবে বলো তো, ডেল্টা ভি পরিমাণ আয়তনের গ্যাস বের হবে। সেটা ইকুয়াল টু কত আসবে, V2 মাইনাস V1 আসবে। তাহলে কতটুকু বের হবে আমাকে সেটা জিজ্ঞেস করছে, জাস্ট বলছে কতটুকু কি পরিমাণ গ্যাস বের হয়ে যাবে। দেখো কোয়েশ্চেন কি করছে, কি পরিমাণ গ্যাস বেরিয়ে যাবে। তাহলে ডেল্টা ভি বের করতে বলছে, ডেল্টা ভি ইকুয়াল টু হবে V2 মাইনাস V1। তাহলে দেখো এখানে কত চলে আসবে, 0.0336 মিটার কিউব। বুঝা গেছে অঙ্কটা? দেখো তো বুঝছো কি না, না বুঝলে আমাকে বলতে পারো। হোপফুলি সবাই বুঝতে পারছো, কারো কোনো সমস্যা নেই। ওকে, আমাদের কিন্তু চার্লসের সূত্র কিন্তু শেষ। আমরা সেমভাবে আমাদের এখন স্টার্ট হবে চাপীয় সূত্র, বা এটা আমি আজকে স্টার্ট করতে চাচ্ছি না। একটা কাজ করি, আসো আমরা কিছু MCQ সলভ করে ফেলি, কেমন? আমি এটা স্টার্ট নেক্সট দিন করবো। আমি তোমাকে তাহলে কিছু MCQ সলভ করে দিই, এরপর ছুটি দিয়ে দিব, যেহেতু আজকে এই যে জুম্মার নামাজ আছে আজকে। সো আমি তোমাকে কিছু MCQ করে শেষ করে দিব। বলো তো এটার আনসার কী হবে তাহলে? এটার আনসার কী হবে আমাকে কমেন্টে জানাও, আমি চেক করতেছি। এটা কত হবে আনসার? বি বলতেছো অনেকে, কত হবে একটু ক্যালকুলেশন করে জানাও। আমরা নেক্সট ক্লাস থেকে তাহলে চাপের সূত্রটা শুরু করবো, কেমন? আজকে আমরা তাহলে MCQ দিয়ে শেষ করে দিব। ওকে, চলো আমি করে দিয়ে আসি। বলছে কি 80 সেন্টিমিটার কিউব গ্যাসের আয়তন 20% বর্ধিত করা হলো, কিন্তু চাপের কোনো পরিবর্তন করা হলো না। তার মানে তুমি কি করছো, গ্যাসের আয়তনটা 20% বর্ধিত করছো। তাহলে V2 ইকুয়াল টু কত হবে, V2 ইকুয়াল টু, তাহলে V2 ইকুয়াল টু হবে আগের V1 প্লাস 20% অফ V1। এখন 20% মানে কতটুকু, 0.2, তাহলে এটা হবে 1.2 V1। 20% মানে কত হয়ে থাকে, 1.2 হয়ে থাকে, কিন্তু চাপের কোনো পরিবর্তন হলো না। তাহলে চাপের যেহেতু কোনো পরিবর্তন হয়নি, তাহলে আমি অবশ্যই চার্লসের সূত্র ইউজ করবো। প্রারম্ভিক তাপমাত্রা এত হলে কত তাপমাত্রা উত্তপ্ত করা হয়েছিল। তাহলে T1 দেওয়া আছে, T1 দেওয়া আছে, তাহলে T2টা কত সেটা জিজ্ঞেস করছে। তাহলে T2 বের করবো। তো T এর সাথে B এর সম্পর্ক কীরকম, সমানুপাতিক। তাহলে V2 ডিভাইডেড বাই হচ্ছে V1, V2 ডিভাইডেড বাই কত, V1, আর ইন্টু হচ্ছে এখানে T1। তাহলে দেখো এখানে কত আসবে, এখন V2টা কত, 1.2 V1, আর V1 তো V1ই, আর T1 কত, 298, যেহেতু 25 বলছে। সো এখান থেকে দেখো তাহলে T2টা কত চলে আসবে, T2 আসবে তোমার কাছে তাহলে এখানে আমাদের 1.2 ইন্টু 298, তাহলে আসছে 357.6, 357.6 কেলভিন। সো তুমি যদি ডিগ্রি সেলসিয়াস হিসাব করো, তাহলে 273 বাদ দিবা, তাহলে আসবে 84.6 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আসছে 84.6 ডিগ্রি সেলসিয়াস। ওকে, দেখি কারা কারা কারেক্ট আনসার দিছ। 84.6 সি হচ্ছে আনসার। ওকে, ভেরি গুড। এই এ বলতেছো কেন, যারা ফেসবুকে দেখতেছো এ বি বলতেছো, অনেক কিছুই বলতেছো। ওকে, সি আনসার। তারপর যাই, বলে এটা কী হবে আনসার, নিচের কোনটা সঠিক। দেখো তো বি ইজ প্রপোর্শনাল টু টি হয়ে থাকে না ভাই, অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। বি ইজ প্রপোর্শনাল টু টি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। এটা কিন্তু আমাদের সি নাম্বারটা হচ্ছে সঠিক, বুঝতে পারছো? এটা সি হচ্ছে এখানে সঠিক। ওকে, চলো নেক্সটে চলো দিয়ে আসো। বলতেছে আর 5 মিনিট, কেমন? 5 মিনিট পর আমি ছেড়ে দিচ্ছি। ওকে, এটা কনস্ট্যান্ট প্রেশার। দেখো এটা কনস্ট্যান্ট প্রেশার মানে কি, এটা আইটিতে আসা কোয়েশ্চন, এটা ইংলিশেই তোমাকে পড়তে হবে, ইংলিশে আনসার করতে হবে, কিছু করার নাই। দেখো এট কনস্ট্যান্ট প্রেশার মানে কি, চাপ স্থির, চাপটা তুমি এখানে স্থির রাখছো। ওকে, ভালো কথা। সেই জন্যই কিছু প্রবলেম কিন্তু আমরা ইংলিশেও করাবো।
কেন? যেন তোমার ইংলিশের সাথে তুমি অনেকেই দেখেন আইআইটিতে পরীক্ষা দিবা, সো যেন তোমার আইআইটিতে কোয়েশ্চেনগুলো পারাটা সহজ হয়, তো এই জন্য তোমাকে আমি কিন্তু কিছু প্রবলেম ইংলিশেও করাবো, কেমন? ওকে, বলতেছি কি দেখো, এট এ কনস্ট্যান্ট প্রেশার, চাপ স্থির থাকা অবস্থায়, দ্য ভলিউম অফ এ ডেফিনিট মাস অফ এ গ্যাস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস ইজ এত। তার মানে এটা হচ্ছে V1, এটা হচ্ছে V1, আর 100 ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে T1, এটা হচ্ছে T1। এবার বলতেছে দ্য ভলিউম অফ দ্যাট গ্যাস অ্যাট দ্য সেম প্রেশার, প্রেশারটাকে সেম রাখছো বাট 0 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে প্রেশারটা কত হবে? তাহলে এখানে এটা কিন্তু আমাদের T2। ওকে, এটা কিন্তু আমাদের কতটুকু? T2। ওকে, আচ্ছা, এইবারে চলো আমরা বের করার চেষ্টা করি। তাহলে আমাকে তাহলে কি বের করতে হবে? V2টা বের করতে হবে, যা ভলিউম বের করতে হবে V2। তাহলে V2 ইকুয়াল টু কত হবে? সমানুপাতিক সম্পর্ক, তাহলে T2/T1 ইন্টু এখানে তাহলে কত হবে? V1 হবে। তাহলে বের করে ফেলো T2 কত? এখানে T2 হচ্ছে তোমার কাছে 0 ডিগ্রি, তার মানে 273। আর T1 কতটুকু? T1 হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 373। আর V1 কত? এখানে V1 হচ্ছে 200। সো দেখো তাহলে এটা কত আসবে? তাহলে আসবে 273/373 ইন্টু 200। সো এটা আসবে 146.38, 146.38 এত সেন্টিমিটার কিউব। এটা কোথায় আছে? এটা আছে এখানে আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে এ নাম্বারটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, আচ্ছা, তাহলে আজকে এতটুকুই থাক, আমরা না করেই আমরা আগামী ক্লাস হচ্ছে যে ওই যে চাপের সূত্র থেকে শুরু করব। আজকে ক্লাস কেমন লাগছে তোমরা জানাইতে পারো আমাদের। তাহলে আমি তোমাকে একটু রিমাইন্ডার দিই, আমাদের কিন্তু 4 নাম্বার ক্লাসের পরে একটা ডাউট সলভিং ক্লাস হবে, ঠিক আছে? আর আমরা ওই অনুযায়ী 4 নাম্বার ক্লাস পর্যন্ত যা যা পড়াইছি তার অনুযায়ী কিন্তু আমরা একটা তোমার উইকলি এক্সাম নিব। সো ওইভাবে করে তুমি প্রিপেয়ার হতে থাকো। ওকে, তাহলে সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে, বুধবারে দেখা হবে, কেমন? যাই তাহলে, আসসালামু আলাইকুম।